স্ক্রিন শেয়ার হলে বলবে একটু। স্ক্রিন শেয়ার হয়েছে? হয়ে হ্যাঁ গেছে মা, দিদি। দেখো হেত্তাবাসটা আজকে কমপ্লিট করাবো। যদি টাইম যদি ফিল হয় যে হেত্তাবাসটার পরে ক্লাস হবে করবো, নয়তো পুরো হেত্তাবাসটা আজকে পড়িয়ে দেবো। এইটা তো আগের দিনে পড়িয়েছিলাম মোটামুটি, জানা ডিটেলস আর যাচ্ছে না, নাহলে হেত্তাবাসটা কম টাইম লেগে হয়ে যাবে। এটা হচ্ছে তোমার অনুমানের শ্রেণী বিভাগটা, যেটা হচ্ছে কেবল অন্যয়, কেবল ব্যতিরিক, অন্যয় ব্যতিরিক। সবাই জানো কেবল অন্যয়ের ব্যাপ্তি থাকবে যখন যে অনুমানে, সেটা হবে তোমার অন্যয় অনুমান। আর কেবল অন্যয় আর কেবল ব্যতিরিকে হচ্ছে যেখানে শুধুমাত্র কেবলমাত্র ব্যতিরিক ব্যাপ্তিটা থাকবে, মানে না থাকলে না থাকবে না নাটা। অন্যয় ব্যতিরেক হচ্ছে দুটোই একসঙ্গে যেটা থাকবে, ব্যতিরেক এবং ব্যাপ্তি এবং অব্যাপ্তি, বা অন্যয় এবং ব্যতিরেক দুটো সম্পর্কই যখন থাকবে, ব্যাপ্তি সম্পর্কটা যখন দুই টাইপেরই হবে, তখন সেটা হবে অন্যয় ব্যতিরেক অনুমান। মেন হচ্ছে এখন চলে যাই হেত্তাবাস। হেত্তাবাসটা হচ্ছে মূল আজকে ক্লাসের, ভালো করে হেত্তাবাসটা পড়বো। হেত্তাবাসটা আলাদা করে তো বলার কিছু নাই। হেত্তাবাস বলতে ফেলাসি, সেটা হচ্ছে তোমার হেতুর যে বৈধতা তার উপর নির্ভর করে হয়, হেতু কোথায় থাকছে তার উপরে নির্ভর করে হচ্ছে। হেতু দোষ দুষ্ট হলে সেটাকে হেত্তাভাস বলা হয়। হেত্তাভাস 5 টাইপের হয়। নামগুলো হচ্ছে তোমার দেখো, অসিদ্ধ হেত্তাভাস, বিরুদ্ধ হেত্তাভাস, অনৈকান্তিক হেত্তাভাস, বাধিত, সৎপ্রতিপক্ষ। এই হচ্ছে তোমার 5টা হেত্তাভাস। এবারে হেত্তাভাস পড়ার আগে কতগুলো বিষয় আমাদেরকে জেনে নিতে হবে। যে প্রথমত কি, হেত্তাভাসের আগে হচ্ছে হেত্তাভাসটা কি, মানে হেতুর যদি বৈশিষ্ট্যটা তার যদি ঠিক মতো মানে না পালন করে তাহলেই দোষ হয়ে যাবে, তাহলেই হেত্তাভাস হবে। তাহলে হেতুর ভালো গুণ কি, বা অ্যাকচুয়ালি হেতুর মধ্যে কি কি চরিত্র থাকা উচিত সেগুলো আগে জানতে হবে। এরকম করে বলি, ধরো একটা ছেলের চরিত্র, একটা বেটা ছেলেকেই বা ছেলেকেই নিলাম, ঠিক আছে, ছেলের চরিত্রটাকে দিয়ে বিচার করে আমরা হেত্তাভাসটাকে পড়বো। ধরো একটা ছেলে, মানে তার মধ্যে কি হবে, সৎ চরিত্রের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলো দেখতে হবে। তাহলে হেতুর কি কি চরিত্রগুলো থাকা উচিত, সৎ চরিত্র কি, সেটা হচ্ছে হেতুটা পক্ষে থাকবে। মানে হেতু পক্ষ সত্য, মানে পক্ষে থাকবে, মানে হচ্ছে যদি একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে তাহলে সে তাকে ভালোবাসবে, ঠিক আছে। এবং সপক্ষ সত্য, ঠিক আছে, মানে সপক্ষ সত্য, মানে যে কোনো ভাবে সেই ওই মেয়েটাই যে কোনো জায়গায় থাকুক না কেন, যেখানে যেখানে থাকবে, মানে সপক্ষ মানে ওই যে সাধ্যর নিশ্চিত অবস্থান, মানে ওই ছেলেটি যে মেয়েটিকে ভালোবাসে সে যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে সে যাবে, ঠিক আছে। তার মানে হচ্ছে স্বপক্ষ, সেই মেয়েটা যেখানে থাকছে সেখানে যাবে, তার অধিকার রয়েছে ছেলেটার। এবং মেয়েটা যদি ওই জায়গা বাদ দিয়ে আর যেখানে যেখানে রয়েছে, মানে সাধ্যের নিশ্চিত অবস্থান যেখানে যেখানে, সেখানে সেখানে থাকবে, মানে স্বপক্ষে থাকবে, এটা পর্যন্ত ঠিক আছে। বিপক্ষে অসত্য, মানে পরের বাড়ির বইয়ের দিকে নজর দেওয়া যাবে না। এবার যদি পরের বাড়ির বইয়ের দিকে নজর দেয় তাহলে ওটা খারাপ চরিত্র। তাহলে হেতুর বৈশিষ্ট্য কি, সে তার বউ যেখানে আছে সেখানে থাকবে, মানে পক্ষে থাকবে, পক্ষে যাবে সে, এবং তার বউ তার বাড়িতে ছাড়া আর যেখানে যেখানে থাকার সম্ভাবনা আছে সেখানে সেখানেও যাবে। বাট বিপক্ষে অন্য লোকের বাড়ির বউ, অন্য লোকের বাড়ির বউ যেখানে আছে সেখানে যাওয়া যাবে না, মানে বিপক্ষে অসত্য, বিপক্ষে থাকবে না, বিপক্ষে থাকা চলবে না। আর একটা কি, অবাধিত তত্ত্ব, মানে অন্য প্রমাণের দ্বারা বাধিত হবে না, ঠিক আছে। বা আমি যখন কোনো হেতু দ্বারা সাধ্যকে প্রমাণ করতে চাইছি, অন্য প্রমাণ দ্বারা যেমন প্রমাণ করা যাবে না, ঠিক আছে। মানে হেতুটা হচ্ছে তার বউ যেখানে আছে সেখানেই গেছে, এটা প্রমাণ হবে, কিন্তু সে সেখানেও আছে, আবার অন্য লোক যদি প্রমাণ করে দেয় না রে ওর বইয়ের কাছেও আছে, আবার অন্যদিকে অন্য বাড়ির বইয়ের কাছেও গেছে, তাহলে এটা কি হচ্ছে, পুরো উল্টোটা হয়ে যাচ্ছে। এই উদাহরণটা নিয়ে কেউ মানে মাইন্ডে অন্যদিকে নিও না, বিষয়টা বোঝাবার জন্য বলছি। আর এরকম না বাস্তব দিদি, ভালোই তো বাস্তব দিদি। বাস্তব উদাহরণ দিয়ে যখন মজার ছলে পড়বে না, তখন মনে থাকবে। আসলে আমার স্যার এরকম করে অন্য একটা উদাহরণ দিয়ে পড়িয়েছিল, তো আমার যেটা মনে হলো আজকালকার যুগে যেটা ট্রেন্ডিং চলছে সেই বিষয়টা নিয়ে বুঝিয়ে দিই, তাহলে ভালো মনে থাকবে। তাহলে অবাধিত তত্ত্ব মানে হচ্ছে তোমার ধরো আমি বলছি যে না ওই লোকটা ওর বইয়ের কাছেই আছে, বাট তুমি প্রমাণ করে দিচ্ছ না ওর বইয়ের কাছে, না অন্য পাশের বাড়ির বইয়ের কাছে ও বদমাইশি করতে গেছে, তাহলে ওটা উল্টোটা হয়ে যাচ্ছে অবাধিত তত্ত্ব, এটা হওয়া যাবে না। মানে অল টাইম যে কোনো ভাবে প্রমাণের দ্বারা প্রমাণ হবে যে না ও তার বইয়ের কাছেই আছে। তারপরে নেক্সট হচ্ছে অসৎ প্রতিপক্ষ, মানে হচ্ছে হেতুর কোনো প্রতিপক্ষ থাকবে না। এবারে হচ্ছে তার কোনো প্রতিপক্ষ থাকবে না, একটা বউ আছে বাট অন্য বউ আর থাকা যাবে না,
ঠিক আছে, ওকেই ভালোবাসতে হবে। হয়ে গেল। এবারে এগুলো হচ্ছে সৎ হেতুর 5টা লক্ষণ। কেউ বলতে পারবে সৎ হেতুর লক্ষণগুলো কি কি ফটাস করে? এই অসৎ প্রতিপক্ষটা একটু ভুলে গেলাম। কোনটা? অসৎ প্রতিপক্ষ? অসৎ মানে হেতুর কোনো হুম। প্রতিপক্ষ থাকবে না। হেতুর কোনো প্রতিপক্ষ থাকবে না, মানে হেতু বলতে হেতু এখানে এখানে ধরো এই ছেলেটা, ঠিক আছে, ছেলেটা এর প্রতিপক্ষ মানে উল্টো কিছু থাকবে না, মানে ওই যেটা আছে সপক্ষে, ওই পক্ষ সত্য মানে সপক্ষে থাকবে, পক্ষে থাকবে, সপক্ষে থাকবে, বিপক্ষে থাকবে, ঠিক আছে। ওই ছেলেটা, ছেলেটা বলতে এখানে হেতু কিন্তু, হ্যাঁ, হেতু মানে ওই ছেলেটা তার বউয়ের কাছে বাড়ি, তার বউয়ের বাড়ি শ্বশুর বাড়িতে থাকবে। তার বউ যদি তার খালা বাড়ি যায়, তার খালা বাড়িতেও সে যেতে পারে, ছেলেটা যেতে পারে। কিন্তু সে অন্য পাশের বাড়ি, তার বউ শ্বশুর ঘর কাছে বলে সে কিন্তু অন্য লোকের বাড়ির বইয়ের দিকে নজর দিতে পারে না। এর অবাধিত তত্ত্ব। এই সরি, বিপক্ষ অসত্য, বিপক্ষে অসত্য হয়ে যাবে। আর অবাধিত তত্ত্ব মানে হচ্ছে অন্য কোনো প্রমাণের দ্বারা প্রমাণ করা যাবে না। ধরো আমি একটা বলছি যে ও শ্বশুর বাড়ি আছে, কিন্তু তুমি অন্য কোনো প্রমাণের দ্বারা প্রমাণ করে দিলে যে না অন্য বাড়ি রয়েছে, তাহলে যদি অন্য বাড়ি থেকে যায়, মানে যদি প্রমাণ করে দেওয়া হয় যে অন্য বাড়ি আছে, তার মানেই ছেলেটা চরিত্রহীন। ইয়েস অর নো? হ্যাঁ দিদি। এখন ছেলেটাকে চরিত্রবান রাখতে হবে, ঠিক আছে, সৎ চরিত্র হতে হবে। তাহলে তুমি যদি প্রমাণ করে দাও যে না দিদি ওর বইয়ের কাছে নাই, ও পাশের বাড়ির বইয়ের সঙ্গে গল্প করছে, চা খাচ্ছে ওখানে, তার মানেই তো চরিত্র দোষ হয়ে যাচ্ছে, হচ্ছে। তাহলে হ্যাঁ দিদি, বুঝে গেছি। হ্যাঁ, অবাধিত তত্ত্ব প্রথমত ওটা। একজনকে ভালোবাসতে হবে বিশুদ্ধ ভাবে, হুম তার সপক্ষে থাকতে হবে, হুম মানে বিপক্ষে যাওয়া যাবে না, তার সপক্ষে থাকতে হবে। হুম বিপক্ষ সত্য অন্য কারো দ্বারা আক্রান্ত হতে হবে না, অসৎ হতে হবে না, হ্যাঁ প্রতিপক্ষের প্রতি আক্রান্ত হতে হবে না। হ্যাঁ, আর অবাধিত অবাধিত তত্ত্ব অন্য মানে কারো দ্বারা যাতে বাধাপ্রাপ্ত না হয়ে যায়, হ্যাঁ, অন্য অন্য কোনো কারো যদি প্রমাণের নজর দ্বারা পড়ে প্রমাণ সেখানে করা আবেদন যাবে না। করতে হবে। হুম। এবার আমি বলছি যে না ওখানে থাকা উচিত, বাট তুমি প্রমাণ করে দিচ্ছ অন্য প্রমাণের দ্বারা। দেখো দিদি, তুমি যে বললে যে এই ছেলেটা চরিত্রবান, ঠিক আছে, তো তুমি যে বললে ওই ছেলেটা চরিত্রবান, বাট ও তো দেখলাম ও পাশের বাড়ির বউর সাথে ঘুরছে, তাহলে কি হলো? তার চরিত্র দোষ হয়ে গেল। তাহলে অন্য প্রমাণের দ্বারা প্রমাণ করা যাবে না। এখানে আমি একটা প্রমাণ, তুমি অন্য প্রমাণ দ্বারা প্রমাণ করে দিচ্ছ, তখন আবার দোষ হয়ে যাবে, তাহলে ছেলেটা অসহ্য হয়ে যাবে, ছেলেটার চরিত্র দোষ লেগে গেল তখন। তাহলে আর একটা হচ্ছে অসৎ প্রতিপক্ষ। তার কোনো হেতুর কোনো প্রতিপক্ষ থাকবে না, হেতুর কোনো প্রতিপক্ষ থাকবে না, মানে হচ্ছে ধরো ছেলেটা যদি ছেলেটা হেতু, তাহলে তার প্রতিপক্ষ সে যদি বলে ঠিক আছে আমি বিয়ে করেছি, বুঝলি, আমার একটা আমার বন্ধু আছে, আমার বন্ধু ওর বউকে যে বললো আমার বন্ধু তোর সাথে সংসার করবে, এটা কি উচিত? এটা কি ভালো, মানে সমাজের জন্য কি ভালো জিনিস? ভালো জিনিস না। মানে তার প্রতিপক্ষ কেউ থাকবে না, ঠিক আছে, তার পক্ষ মানে তার প্রতিপক্ষ কোনো থাকবে না। হেতুর উদাহরণ যখন যাব তখন বুঝবে, তো এইটুকু রাখো। আর মেন কথা হচ্ছে তোমার ওই উপরের গুলোর উপরই হেত্তাফাস চলে আসে, যখন প্রচুর প্রচুর প্র্যাকটিস করবে ওটা অটোমেটিক তোমার সেট হয়ে যাবে। এবারে দেখো এই যে এতগুলো দেখলাম যে এগুলো সৎ চরিত্র, তাই তো? সৎ চরিত্রগুলো যখন ভেঙে যাবে তখন এক একটা করে দোষ হবে, তাই তো? এবারে যদি তার বইয়ের কাছে থাকে তাহলে ভালো জিনিস, তার বইয়ের কাছে না থেকে যদি উল্টো একটা একটা করে যদি উল্টো উল্টো দোষ করে, ঠিক আছে, মানে 5টা সৎ চরিত্র রয়েছে, 5টা সৎ চরিত্রকে যদি ও ভাঙে তাহলে 5টা অসৎ চরিত্র চলে আসবে। কিভাবে? দেখো, তার উল্টোটা হলেই অসৎ চলে আসবে। এবার হচ্ছে পক্ষ সত্য, মানে এইটা যদি অভাব হয় তাহলে কি হবে? অসিদ্ধ হেত্যাবাস হবে। বোঝা গেল? এটা যদি সামনে তোমাদেরকে বলেছিলাম নোটটা লিখে রাখতে, তাহলে লিখতে লিখতে একবার পড়তে 15 দিন আগে দিয়েছি, এটা আশা করিনি তোমাদের থেকে। যদি লিখে রাখতে তাহলে আমি বলতাম, প্লাস তোমরা একেবারে পড়ে থাকতে, যেগুলো ডাউট হতো ক্লিয়ার হয়ে যেত। যাই হোক, এখন শুনো, পরে লিখতে লিখতে পড়বে, ডাউট হলে পরের ক্লাসে বলবে। বলছি পক্ষ সত্য মানে হচ্ছে এই যে পক্ষ সত্য মানে হচ্ছে তোমার হেতুটা পক্ষে থাকবে, ছেলেটা তার বইয়ের বাড়িতে থাকবে, যাবে, তাহলে এটা যদি হয় তাহলে ভালো জিনিস। এটা যদি অভাব হয়, মানে এই বৈশিষ্ট্যটা যদি তার মধ্যে না থাকে, তাহলে যে চরিত্র হানি ঘটে, চরিত্রতে তার দাগ লাগে, তাহলে যে হেত্যাভাসটা হয় সেটা হচ্ছে অসিদ্ধ হেত্যাভাস। ঠিক আছে, শুদ্ধ ভাবো, ঠিক আছে। এর মনে রাখার একটা এটা কোশ্চেন আসতে পারে, অসিদ্ধ হেত্যাভাস কোন ধর্মের হেতুর যে 5টা বৈশিষ্ট্য আছে না, সৎ হেতুর বৈশিষ্ট্য, কোন হেতুর, এই হেতুর কোন বৈশিষ্ট্যটা লঙ্ঘন করলে অসিদ্ধ হেত্যাভাস হয়, তখন তোমাকে বলতে হবে পক্ষ সত্য। কিভাবে? যে দিদি, বলো। এখানে তাহলে পক্ষে হেতুর অবস্থান, মানে পক্ষে হেতু থাকবে, মানে স্বামীকে স্ত্রীর সঙ্গে থাকতে হবে।
হ্যাঁ, কিন্তু স্বামী যদি স্ত্রীর সঙ্গে না থেকে মানে অন্য কারো স্ত্রীর সঙ্গে চলে যায় তার তাহলে অশুদ্ধ অভাব হয়ে হয় যাবে। তাহলে অসিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, একদম একদম, তাহলে অসিদ্ধ। ওইটার যদি অভাব হয়ে যায়, তাহলে যদি পক্ষে থাকা উচিত যদি না থাকে, তার অভাব রয়েছে, তাহলে সেটা অসিদ্ধ হয়ে যাবে। তাহলে এটা ভাবো না, শুদ্ধ ভাবো, মনে মনে ভাবো শুদ্ধ। শুদ্ধ মানে একটু ব্যঙ্গ করে ভাবো, শুদ্ধর উল্টোটা সিদ্ধ ভালো ভাবো, তাহলে হচ্ছে শুদ্ধর উল্টো কি খারাপ, তো তাহলে অসিদ্ধ হয়ে যাবে। এরপরে হচ্ছে স্বপক্ষ সত্য, মানে এটার যদি অভাব হয় তাহলে বিরুদ্ধ হেত্যাবাস হয়ে যাবে। মানে স্বপক্ষ থাকতে হবে, মানে হচ্ছে তোমার ওর বউ যদি খালার বাড়িতে থাকে, তাহলে ওকে কিন্তু খালার বাড়িতে যেতে হবে তখন। ঠিক আছে, ওই লোকটাকে, মানে হেতু হচ্ছে এখানে ওই ছেলেটা, ওর বউ যদি খালার বাড়িতে থাকে, তাহলে ওকে খালার বাড়িতে যেতে হবে। খালার বাড়ি মানে হচ্ছে স্বপক্ষ। ঠিক আছে, মানে যে ওর ওখানে যাওয়ার অধিকার রয়েছে মেয়েটার। তাহলে এইটা যদি দোষ হয় বা এটার যদি অভাব হয়, তখন হবে বিরুদ্ধ হেত্যাবাস। মানে তার উল্টোটা, সে তার খালার বাড়ি রয়েছে, আর তুমি তোমার বউ যখন তার খালার বাড়ি রয়েছে, তোমাকে যেতে হবে ওখানে তোমার খালার বাড়ি। তুমি যদি বলো না আমি যাবো না, আমার বাপের বাড়িতে থেকে যাব, তুই যা তোর খালার ঘর, তাহলে কিন্তু বিরুদ্ধ হয়ে যাবে, ঝগড়া লেগে যাবে কিন্তু। বোঝা গেল? আমি এক্ষুনি কোশ্চেন করবো, কিন্তু বুঝতে না পারলে রিপিট করবে। হেত্যাভাস বলে নাকি কেউ বুঝে না, বাট হেত্যাভাস বুঝতেই হবে আজকে। এরপরে হচ্ছে তোমার বিপক্ষা সত্য, মানে বিপক্ষে অসত্য হতে হবে। মানে হচ্ছে এই ধর্মের যদি অভাব হয় তাহলে অনৈকান্তিক হেত্যাভাস হবে। মানে হচ্ছে অনেক অনৈকান্তিক, মানে এরকম ভাবে অনেক দোষ তার। ঠিক আছে, যদি সে, ঠিক আছে মানছি তার বউয়ের কাছে সে থাকছে না, সে যেখানে চাকরি করছে সেখানে থেকে যাচ্ছে, ঠিক আছে, তাহলে অসিদ্ধ হচ্ছে, তাদের প্রেমটা ঠিকঠাক হচ্ছে না, সংসার হচ্ছে না, মেয়েটা কাঁদছে, অসিদ্ধ হয়ে গেল। ঠিক আছে, এরপরে সপক্ষ, মানে তার খালার বাড়িতে যাওয়া দরকার, বাট খালার বাড়িতে সে গেল না, সে সপক্ষে গেল না, সে না গিয়ে সে নিজের বাড়িতে রয়ে গেল, বউ খালার বাড়ি চলে গেল, তাহলে ও বিরুদ্ধ হয়ে গেল, দুজনের মধ্যে ঝগড়া হবে, বিরুদ্ধ। এবার হচ্ছে যদি, ঠিক আছে সে খালার বাড়িও গেল না, নিজের বাড়িও থাকলো না, বাট সে অন্য লোকের বউয়ের বাড়িতে গেছে, তাহলে কি হবে বলো তো? অনেক বদমাই, অনেক মারপিট হয়ে যাবে নি, প্রচুর দোষ হয়ে যাবে তখন, একদম খুন খারাপি হয়ে যাবে। তাহলে সেটা হচ্ছে অনৈকান্তিক দোষ। ঠিক আছে, একটা দুটো না, অনৈকান্তিক, একদম অগুন্তি দোষ সেটা। তাহলে বিপক্ষা অসত্য, এই ধর্মের অভাব হলে অনৈকান্তিক দোষ হয়। ঠিক আছে, তোমরা শুনতে পাচ্ছ তো? বেরিয়ে গেলাম নাকি? হ্যালো? যদি লিখেছি কিন্তু ওই এটা মানে বিপক্ষ সত্তার ইয়েটা কি হবে, বৈশিষ্ট্য কি হবে? বিপক্ষা যেমন সত্য পক্ষ সত্তা পক্ষ বৈশিষ্ট্য, হেতুর অবস্থান, স্বপক্ষ হেতুর অবস্থান, বিপক্ষ হ্যাঁ, সত্তা কি হেতুটা লিখবো? বিপক্ষে থাকবে না, মানে হচ্ছে ধরো আগুনটা, আগুনটা জলে থাকা যাবে না, যদি জলে থাকে তাহলে সেটা দোষ হয়ে যাবে। বোঝা গেল? বিপক্ষে অসত্য হতে হবে, মানে যদি ধরো তুমি বিয়ে করেছো একটা মেয়েকে, বাট তোমার ইচ্ছা, তুমি তোমার কোনো কথা মাইন্ডে নেবে না প্লিজ, আমি বুঝাবার জন্য বলছি, এই এই ধরনের কথা বললে তবেই মাথায় থাকে, আমার পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে বলছি 4 সালের। তো উম, তুমি তোমার বিয়ে করা বউকে নিয়ে এসছো, সেখানে যদি তুমি টাইম না দিয়ে তোমার বউদিকে টাইম দাও, তাহলে কি হবে? বিপক্ষে অসত্য, মানে তুমি বিপক্ষে যাবে না, বিপক্ষে গেলে অসত্য হয়ে যাবে, বিপক্ষে থাকা যাবে না, এটা হচ্ছে সৎ হেতুর লক্ষণ। আর এই লক্ষণটা যদি উল্টো হয়ে যায়, তার মানে কি, তুমি বিপক্ষে চলে যাবে, তোমার বৌদির বাড়িতে চলে যাবে, অন্য লোকের বাড়িতে চলে যাবে, বা অন্য লোকের আম গাছে ঢিল মারবে, তার মানে কি হলো, ওইটা অভাব হয়ে গেলে মানে অনেক দোষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি তোমার বাড়ি, তোমার মায়ের আচার চুরি করে খেতে পারো, তোমার খালার আচার চুরি করে খেতে পারো, বাট তুমি যদি পাশের বাড়ির লোকের আম গাছ ঢেলিয়ে আম আনতে যাও, তোমার ঠ্যাংটা ভেঙে দিবে, অনেক দোষ হয়ে যাবে তখন। বোঝা গেল? বোঝাতে পারছি না? হ্যাঁ দিদি। একটু টাইম দাও, আর একটু শুনো, তারপরে বুঝতে না পারলে অবশ্যই রিপিট বলবো, আমি 10 বার বলবো, বাট বুঝতে হবে। এরপরে হচ্ছে অবাধিত তত্ত্ব। অবাধিত তত্ত্ব, এই ধর্মের অভাব হলে বাধিত হেত্যাভাস হয়। ঠিক আছে, মানে ওই যে বাধিত হেত্যাভাস মানে হচ্ছে, দেখো ধরো আমি একটা জিনিস প্রমাণ করলাম, যে যে তুমি যাকে, ধরো অন্য কাউকে নেই, কাকে বলবো এখানে, তোমাকেই ধরলাম, তুমি বিয়ে করেছো যাকে, আমি বলছি তোমার বউ তোমার বাড়িতে আছে, এখানে সাপিকা বলছে না দিদি তুমি ভুল বলছো। ঠিক আছে, ওর বউয়ের বাড়িতে নাই তো, ওর শালির সাথে মিষ্টি খেতে গেছে, চা দোকানে ঘুরতে গেছে, বা মেলাতে দেখো যাও কানের দুল কিনে দিচ্ছ শালিকে, তাহলে এখানে কি উল্টো প্রমাণে তারা প্রমাণ করে দিচ্ছে, তার মানে এখানে বাধা হয়ে যাচ্ছে, মানে আমি একটা কথা বলছি, আমার কথায় কিন্তু সাপিকা বাধা দিয়ে দিল,
উল্টো অন্য প্রমাণের দ্বারা আমাকে প্রমাণ করে দিল। ধরো এক্ষুনি আমি তোমাকে একটা পড়াচ্ছি, আমি যদি ভুল পড়াই, তুমি যদি আমাকে প্রমাণ করে দাও দিদি এটা তোমার ভুল হচ্ছে, তার মানে কি তুমি আমাকে বাধা দিচ্ছ না? অন্য প্রমাণের দ্বারা তুমি যতক্ষণ না আমাকে প্রমাণ করতে পারবে ততক্ষণ কিন্তু আমি সত্য। তাহলে এখানে হচ্ছে যদি অন্য কোনো প্রমাণের দ্বারা প্রমাণ হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে বাধিত হেত্যাভাস। এরপরে হচ্ছে অসৎ প্রতিপক্ষ। এই ধর্মের অভাব হলে মানে হচ্ছে তোমার সৎ প্রতিপক্ষ হেত্যাভাস দোষ হয়। অসৎ প্রতিপক্ষটা একটু স্কিপ করে রাখো, উদাহরণ দিয়ে লাস্টে যখন বুঝাবো তখন বুঝবে। এরপরে চলে যায় একবারে ডিটেলসে তোমার হেত্যাভাসে। দেখো এখানে হচ্ছে তোমার যেটা অনৈকান্তিক হেত্যাভাস, ওইটার কিন্তু অনেকগুলো পার্ট আছে। এটা মনে রাখবে, অনৈকান্তিক মানে অনেক, আর অনেক মানে অনেকের 3টে পার্ট আছে। অনৈকান্তিক হেত্যাভাস বা স্বব্যভিচার হেত্যাভাস এটাকে বলা হয়। ব্যভিচার বলে না, ব্যভিচার আছে, ব্যভিচার মানে কি তার চরিত্র দোষ আছে, খারাপ জিনিস না, ব্যভিচারটা কিন্তু খারাপ জিনিস। তাহলে এখানে হচ্ছে হ্যাঁ দিদি। এখানে স্বব্যভিচার মানে অনৈকান্তিক হেত্যাভাস। এটার এটার বৈশিষ্ট্যগুলো কি আগে দেখি। দেখো অনৈকান্তিক হেত্যাভাসটা কি সেটা আগে শর্টে বুঝি, তারপরে এর আবার যে 3টে ভাগ রয়েছে সেই 3টে ভাগকে বুঝবো। অ্যাকচুয়ালি অনৈকান্তিক হেত্যাভাস ওদিকে একটা খুব ভালো উদাহরণ দিয়েছিল দিদি, রঘুনাথ স্যার ওই বলেছিল নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি স্বামীর প্রফেসর। কাজ স্ত্রীর সঙ্গে থাকা, কিংবা হ্যাঁ স্ত্রীর কাজ স্বামীর সঙ্গে থাকা, হেতুর কাজ হচ্ছে সাধের সঙ্গে থাকা। হ্যাঁ কিন্তু হেতু একদম। যদি সাধের সঙ্গে না থেকে অন্য কারোর সঙ্গে থেকে যায় হুম তাহলে এই দোষটা ঘটে। হ্যাঁ এখানে দেখো অনেকগুলো ভাগ আছে তো, তো একসঙ্গে তুমি অনৈকান্তিক হেত্যাভাসটা যদি ওইভাবে গোটা করে ভেবে নিতে পারো, হ্যাঁ অনৈকান্তিক হেত্যাভাস হচ্ছে ওটা। বাট তুমি যখন ভেঙে যাবে অসাধারণ, সাধারণ, অনুপসংহারী, সেগুলো আমাদেরকে বুঝতে হবে, কারণ আমাদের এই যে ছোট ছোট পার্ট গুলো আছে তার ভাগগুলো, সে ভাগগুলো থেকে কোশ্চেন আসে অনেক সময়। অপশনে পাও না অসাধারণ হেত্যাভাস, অনৈকান্তিক হেত্যাভাস, সাধারণ অনৈকান্তিক হেত্যাভাস, তাহলে আমাদেরকে ডিটেলসে পড়তে হবে। তাহলে দেখো যখন হেতু সপক্ষে বিপক্ষে উভয়ে থাকে এবং সাধ্যের সঙ্গে নিয়ত সহাবস্থান করে না, তখন তা সবে বিচার মানে হচ্ছে কোনো মানে যে হেতুটা কোনো একটা পক্ষে অনৈকান্তিক নয়, অর্থাৎ কখনো সাধ্যের অধিকরণে থাকে আবার কখনো সাধ্যের অভাবের অধিকরণে থাকে। মানে হচ্ছে এই দোষটা কখন হয়, তুমি যেটা বললে না একসঙ্গে সাধ্যকে আগে বলেনি, অনুমানটা কি, মানে হেতুটা কি করে অধিকরণে মানে হচ্ছে পাহাড়ে বা জায়গাতে সাধ্যকে প্রমাণ করার চেষ্টা করে। যদি হেতু সেই অধিকরণটাই বা জায়গাটাই সাধ্যকে প্রমাণ করে দিতে পারে তাহলে সেটা অনুমান হয়ে গেল। এবারে যদি না পারে তখন দোষগুলো হবে। এবারে সাধ্য আর হেতু ওদের মধ্যে কিন্তু একটা ব্যাপ্তি সম্পর্ক হবে, তারপরে অনুমান হবে। তাহলে সাধ্য হেতু পাশাপাশি থাকবে, এটা বৈশিষ্ট্য। তাহলে এখানে দেখো বলছে যে হেতুটা কোনো একটা পক্ষে অনৈকান্তিক নয়, একটা পক্ষেই থাকছে না, অনেকগুলো পক্ষে থাকছে। ধরো কোনো একটা লোক, ওই যে বললাম একটা লোক, তাহলে ওই যে লোকটা বিয়ে করেছে, ও বিয়ে করে বলছে আমি শ্বশুর মশাইকে এসে বলছে তোমার যদি ছোট বেটিটা এত সুন্দর ছিল তুমি বড় বেটিটাকে আমাকে কেন দিলে, ঠিক আছে? তাহলে ও ভাবছে একবার আমার এটা বউ, একবার ভাবছে এটা বউ, তার মানে উল্টো পাল্টা হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি বলছে যে হেতুটা কোনো একটা পক্ষে থাকছে না, অর্থাৎ কখনো সাধ্যের অধিকরণে থাকে আবার কখনো সাধ্যের অভাবেরও অধিকরণে থাকে, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবে, এই যে অনৈকান্তিক হেত্যাভাসটা কিন্তু জায়গা রিলেটেড পক্ষের সাথে সম্পর্ক থাকবে। তাহলে এখানে সাধ্যের অধিকরণে উদাহরণগুলো আগে দিন, নাহলে বুঝবে না। অধিকরণেও থাকছে একবার, আবার অধিকরণের যে অভাব সেখানেও থাকছে, সেটা হচ্ছে অনৈকান্তিক। এবারে দেখো 3টে ভাগ রয়েছে অনৈকান্তিকের, একটা হচ্ছে সাধারণ, একটা অসাধারণ, একটা অনুপসংহারী, ঠিক আছে? সাধারণ মানে আচ্ছা আমরা সাধারণ কাকে বলি বলতো? সবার মধ্যে থাকবে স্বাভাবিকভাবে যেটা সবার থাকবে। মধ্যে থাকবে। ধরো আমি ধরো আমি নিজের উদাহরণটা এখন দিচ্ছি, ধরো আমি টিচার, হ্যাঁ। এবারে যদি তুমি ফোন করো, তোমার সাথেও আমি ভালো করে গুড বিহেভ করি, কথা বলি, যে কেউ কথা যে কেউ বলছে তার সাথে কথা বলছি। বা এটা হতে পারে ধরো তুমি নিমন্ত্রণ করেছো, ঠিক আছে, তুমি সাইফুল তোমার ঘরে নিমন্ত্রণ করেছো, আমি তখন ভাবছি নিমন্ত্রণতে করেছে, আমি এত টাকা খরচ করে আমি এত দূর পর্যন্ত এলাম, এতগুলো স্টুডেন্ট তো আমার এখানে আরো আছে, তাহলে আমি কেন চলে যাব, আমি শুধু ওর ঘরে কেন যাব, আমি তোমার ঘরেও গেলাম, তোমার আশেপাশে যতগুলো 8-10টা আমার স্টুডেন্ট আছে তাদের ঘরেও গেলাম, কিন্তু তাদের ঘরে যাওয়া কি উচিত ছিল আমার? তুমি নেমন্তন্ন করেছিলে বলে তোমার দেখে দেখে সাফিকা জানতে পেরেছিল, সাফিকা বললো দিদি আমার ঘরেও আসবে, হুম, তাহলে আমি তোমার ঘরে তো যাবোই, নেমন্তন্ন করেছো, যেহেতু ও বললো ঠিক আছে আমার ঘরটাও দেখে যাবে আমি কেমন ঘরে আছি, ওর ঘরেও যাব। কিন্তু এখানে মনির ভাই কিন্তু নেমন্তন্ন করেনি,
আমি বলছি এত টাকা খরচ করে এসেছি, আমি ওর ঘরেও যাব, ওর ভাবির হাতে আমি খাবার খেয়েই যাব, ঠিক আছে, আন্টির হাতে খাবার খেয়েই যাব, তাহলে আমার কিন্তু এখানে বিপক্ষে যাওয়া উচিত ছিল না, নেমন্তন্ন করেনি আমার, কিন্তু আমি সেখানেও চলে গেলাম, মানে আমি সাধারণ, আমি সবার ঘরে চলে গেলাম। তাহলে সাধারণ মানে সবার জায়গায় সব ঘরেই থাকবে, সেটা তো সাধারণ না, সামান্য আমরা যেটাকে বলি। তাহলে যদি হেতুটার পক্ষে থাকা উচিত, সপক্ষে থাকা উচিত, বিপক্ষে থাকা উচিত নয়, সেটা যদি হয়ে যায় তাহলে সাধারণ অনৈকান্তিক হেত্যাবাস হয়। কাশিটা মনে হচ্ছে তোমাদেরকে ডিস্টার্ব করবে পড়াতে। 1 মিনিট রুকো, আমি পানি খেয়ে নি। আছো তো? হ্যালো? হ্যাঁ দিদি আছি। তাহলে সাধারণ অনৈকান্তিক হেত্যাবাসটা বোঝা গেছে। উদাহরণ দিয়ে এবারে বাস্তব। হ্যাঁ দিদি বলেন। এটা উদাহরণ দিচ্ছি, বলছে গরুর শিং আছে, কেননা তা প্রাণী। লিখলাম এখানে, দেখো এটা হচ্ছে গরু, ঠিক আছে, পুরোটা লিখছি না। শিং আছে, শিং আছে, কেননা, এটা কেননা তা প্রাণী। আমরা লজিকে কি জানি, কেননার আগের বাক্যটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য, তাই তো? কেননার হ্যাঁ দিদি, আগেরটা সিদ্ধান্ত। যখন তাহলে গরু হয় সিং যুক্ত, তাহলে গরু এটা হয় হবে প্রাণী। পক্ষ, এটা হবে পক্ষ, এটা হবে সাধ্য, প্রাণীটা হবে হেতু। তাহলে হ্যাঁ দিদি, হেতু হয়ে গেল। তাহলে আমরা হেতুটা কোথায় আছে সেটাকে দেখতে হবে। হেতুটা পক্ষে থাকবে, তাই তো? পক্ষ এখানে কি, গরু। তাহলে প্রাণ, প্রাণী মানে কি, যার প্রাণ আছে সেই তো, তাই তো? তাহলে প্রাণটা গরুর মধ্যে থাকে তো না? ইয়েস অর নো, কথা বলো। হ্যাঁ দিদি থাকে। গরুতে থাকে। আচ্ছা, এবারে হচ্ছে তোমার এই হেতুটা সপক্ষ, তাহলে এই গরুর সপক্ষ কি হবে? গরু মানে সিং যুক্ত, তাহলে যার যার সিং আছে তারা, গরু, গরুর এখানে সিং যুক্ত, তাহলে আর কার কার সিং রয়েছে, মানে সাধ্যটা থাকতে হবে, কার কার সিং রয়েছে গরু ছাড়াও? ছাগলের সিং আছে, মহিষের রয়েছে, ছাগলের, মহিষের আছে। তাহলে এই ছাগলের রয়েছে। প্রাণটা তাহলে পক্ষে রয়েছে, কিন্তু প্রাণী মানে এই প্রাণটা কিন্তু পক্ষে রয়ে গেল। তাহলে এর সপক্ষ কোনটা হলো? ছাগল ধরলাম, মহিষ ধরলাম, হ্যাঁ, ছাগল ধরলাম, এর সপক্ষ বা মহিষ। তাহলে কি হলো, দেখো প্রাণটা কিন্তু ছাগলের মধ্যেও থাকে, তাই তো? ছাগলের মধ্যে থাকে তো প্রাণ, মহিষের মধ্যে থাকে দিদি, মহিষের মধ্যেও থাকে। ছাগলের মধ্যে থাকে। আচ্ছা, বিপক্ষ কি? ধরো যার সিং নেই তারা বিপক্ষ, তাহলে আমাদের সিং নেই, আমি মানুষ, আমরা আমরা কিন্তু বিপক্ষ, তাই তো? এখানে কিন্তু থাকা উচিত ছিল না হেতুটার, কিন্তু হেতু হচ্ছে প্রাণ, তাহলে আমাদের মধ্যেও তো প্রাণ থাকে। তাহলে এই যে হেতুটা পক্ষে থাকা উচিত ছিল, সপক্ষ থাকা উচিত ছিল, ঠিক আছে? পক্ষ মানে কি, যেখানে সাধ্যটা নিশ্চিত থাকে, তাহলে সিংটা এখানে রয়েছে। এবারে সপক্ষ মানে কি, যেখানে যেখানে সাধ্য আর যেখানে যেখানে থাকে, তাহলে যেমন ছাগলে থাকে, মোষে থাকে, ঠিক আছে, হয়ে গেল। এবারে প্রাণটা, এই প্রাণ হেতুটা সপক্ষও থাকছে, এই পক্ষে থাকছে, সপক্ষে থাকছে, কিন্তু আবার আমরা মানুষ, আমাদের মধ্যেও রয়েছে, ধরো আরো অনেকের মধ্যে প্রাণটা রয়েছে। তাহলে দেখো এখানে থাকা উচিত ছিল, এখানে থাকা উচিত ছিল, বাট এখানে উচিত ছিল না, বাট এখানে রয়ে গেল, তখন হয়ে গেল সেটা সাধারণ অনৈকান্তিক, ঠিক আছে? দুনিয়াতে যাই উদাহরণ দিক না কেন, কোনটা পক্ষ, কোনটা সাধ্য আর কোনটা হেতু, ওটাকে বের করতে হবে আগে, লজিকের মতো, একদম ওয়েস্টার্ন লজিকের মতো দিয়ে তোমার হেত্যাবাস বেরিয়ে যাবে। এরপরে অসাধারণটা দেখো। অসাধারণ মানে বলে না, অসাধারণ ব্যক্তি মানে যে একটু বেশি অহংকার দেখায় আর কি, ঠিক আছে? ধরো এই আমাকে সাইফুল তার বাড়িতে নেমন্তন্ন করেছে, ঠিক আছে, আমি তাদের বাড়িতে গেলাম। এবারে সাফিকা বলছে দিদি আমাদের ঘরে চলো না, আমাদের এখানেই ঘর। তাহলে আমি একটু দাদুগিরি দেখাচ্ছি, হুম, আমাকে এ নেমন্তন্ন করেছে, আমি এর ঘরেই আসবো, তোর ঘরে কেন আমি যাব? যাচ্ছি না, অহংকার দেখিয়ে দিলাম, মানে অসাধারণ আমি একদম মানুষ, ঠিক আছে, তোমরা সাধারণ মানুষ, তোমাদের বাড়িতে আমি যাব না। তাহলে এটা হচ্ছে হেতু কেবল পক্ষে থাকে, সপক্ষে বিপক্ষে থাকছে না, তখন অসাধারণ। মানে সপক্ষ, ধরো এখানে পক্ষ হচ্ছে কি, সাইফুলের বাড়ি, আর সপক্ষ কি ছিল, এটা হচ্ছে সাফিকার বাড়ি, আর বিপক্ষটা ছেড়েই দিলাম, বিপক্ষ তো থাকা উচিত না, কিন্তু এখানে বলছে সপক্ষে থাকা উচিত ছিল, মানে আমি যেহেতু সেও আমার স্টুডেন্ট, সে আমাকে বলছে তা যা আমার উচিত ছিল, বাট আমি গেলাম না সপক্ষে দিয়ে, তখন সেটা অসাধারণ অনৈকান্তিক হেত্যাবাস হয়ে গেল। বোঝা গেছে?
বোঝা গেল কি? হ্যাঁ দিদি, সাধারণটা সবার কাছে থাকছে, অসাধারণটা ব্যক্তিগত একজন ব্যক্তির কাছে থাকছে। হুম, মানে মানে যেখানে থাকা একজনকে সমর্থন করছে। না, সাধারণটা মানে হচ্ছে তোমার একেবারেই সাধারণ হয়ে যাচ্ছে, যেখানে থাকা উচিত নয় সেখানেও থাকছে। সেটা হচ্ছে সাধারণ হয়ে যাচ্ছে, একবারে নিজেকে সাধারণ করে ফেলছে। আর অসাধারণটা হচ্ছে যেখানে যেখানে থাকা উচিত সেটাও যাচ্ছে না, সে তার ডিউটি পালন করছে না, নিজেকে বাবু বানিয়ে দেখাচ্ছে। সেটা অসাধারণ, আমি অসাধারণ ব্যক্তি, আমি ব্র্যান্ড ব্যক্তি, এরকম প্রমাণ করতে চাইছি আমি। তাহলে যেখানে উচিত আমার সেটাও করছি না, তখন সেটা অসাধারণ। আর অনুপসংহারে কি বলছে, হেতুর এত ব্যাপকতা যে সপক্ষ বিপক্ষ দৃষ্টান্ত প্রতিষ্ঠা করা যায় না। এই অনুপসংহারী আমি এত পড়তে বলবো না তোমাদেরকে, শুধু একটা কথা মনে রাখবে, অনুপসংহারীটা কি, যেখানে অল, সমস্ত কিছু, সব কিছু, এই ধরনের শব্দ যদি পাও, তোমাকে যদি হেত্যাভাস নির্ণয় করতে বলে, চোখ বন্ধ করে অনুপসংহারী করে চলে আসবে। এবারে যদি অনুপসংহারী অপশন না থাকে, যদি তোমার থাকে সেখানে সবে বিচার অনৈকান্তিক, তখন অনৈকান্তিক করতে হবে। দেখো এখানে ধরো একটা উদাহরণ দিল, অসাধারণ, এই সাধারণ হেত্যাভাসের একটা উদাহরণ, ঠিক আছে, ডিপলি উদাহরণ একটা দিল, দিয়ে তোমাকে সেখানে অনেকগুলো অপশন দিল যে চুজ করো তুমি। বিরুদ্ধ 1 নম্বরে বিরুদ্ধ দিল, 2 নম্বরে বাধিতে দিল, 3 নম্বরে আশ্রয় সিদ্ধ দিল, 4 নম্বরে তোমাকে অনৈকান্তিক দিল। তখন তুমি কি করবে? তখন বলবে দিদি তো এটা বলেছিল যে সাধারণ হেত্যাভাস হবে, সাধারণ অনৈকান্তিক হবে, এখানে তো সাধারণ নেই, তাহলে কি হবে আনসারটা? কি হবে বলো তো আনসারটা তখন? এর হচ্ছে অনৈকান্তিক, কি হবে আনসারটা? এর বাকিরা ক্লাসে আছে না বেরিয়ে গেছে বলো তো? আসি ম্যাডাম, আগে বলেন। আজকে সবার ক্লাসে অ্যাক্টিভ থাকা উচিত ছিল, সবাই বাকিগুলো ক্লাস যে কেন করছে না আমি জানি না। এক তো আমি 2 দিন ঢিলেমি করে দিয়েছি, তারপরেও এখন আবার ওরা করছে। দেখো এই সাধারণ অনৈকান্তিক হেত্যাভাসের একটা উদাহরণ, যেমন আমি এক্ষুনি যে উদাহরণটা দিলাম, যে গরুটার শিং আছে কেননা তা প্রাণী, এটা উদাহরণটা দিয়ে দিয়েছে। দিয়ে এটা হচ্ছে উদাহরণ, এটা হচ্ছে কোশ্চেন, হ্যাঁ। দিয়ে অপশনে উত্তরে উত্তরে তিনটে অপশন আছে, তিনটের মধ্যে চুজ করতে হবে কোনটা। একটা বিরুদ্ধ দিয়ে দিয়েছে, 2 নাম্বারটা হচ্ছে বাধিত হেত্যাভাস দিয়ে দিয়েছে, আর 3 নাম্বার অপশনটা রেখেছে অনৈকান্তিক হেত্যাভাস। তাহলে তখন তোমরা কোন আনসারটা চুজ করবে? অনৈকান্তিক হেত্যাভাস। হ্যাঁ এটাই বলছি। তো এরকমও থাকে, যদি এই সাধারণ, অসাধারণ, অনুপসংহারী তিনটেরই উদাহরণ যাই দিক না কেন, যদি এই অপশনগুলো না থাকে, তখন বড় বৃহৎ আকারে যদি দেখে কোশ্চেন সহজ করে, তখন সবে বিচার হয়ে যাবে। এই সমস্তগুলোর হেত্যাভাস কিন্তু সবে বিচারে আন্ডারে চলে আসছে। কিন্তু যদি সবে বিচার অপশনটা না থাকে, এই অপশনগুলোকে তুলে দেয় সাধারণ, অসাধারণ, অনৈকান্তিক, বা সাধারণ, অসাধারণ, অনুপসংহারী, বিরুদ্ধ, বাধিত, তখন কিন্তু একটু একদম কঠিন ভাবে নির্ণয় করাটা একটু কষ্ট হবে, বা এটাতে তোমাকে একদম কিন্তু সূক্ষ্মভাবে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে সকল, সব, সমস্ত কিছু, এই ধরনের যদি কোনো বাক্যে থাকে, সেই বাক্যটা চোখ বন্ধ করে কিন্তু তুমি করে দিবে অনুপসংহারী হেত্যাভাস। যদি বলি সবকিছুই অনিত্য কেননা সবকিছুই প্রমেয়, সবকিছুই অনিত্য কেননা সবকিছুই ধ্বংসযুক্ত, এরকম সবকিছুই অল অফ দ্য অ্যাবাভ এরকম থাকলেই তুমি অনুপসংহারী করে দিলে। চলো এবারে বিরুদ্ধটা দেয়। তোমরা এরপরে কতগুলো উদাহরণ এরকম পড়েছে নেটে, এরকম কোশ্চেন নিয়ে, যখন তোমরা দেখবে তখন দেখবে অটোমেটিক আনসার চলে আসছে। এবারে দেখো বিরুদ্ধ হেত্যাভাসটা কি। বিরুদ্ধ হেত্যাভাস যেহেতু সাধ্যের পরিবর্তে, আচ্ছা কতগুলো শর্ট টার্ম আছে, আমি লাস্টে ক্লাসটা বিস্তারিত ভাবে পড়িয়ে দিই, তারপরে একেবারে মানে ভিতরে যদি এত কথা মনে নাও থাকে, 5-6টা লাইন আমি লিখিয়ে দেবো, ওই 5-6টা লাইন তোমরা লিখে নেবে, ওইটার উপর ভিত্তি করেই আধা মানে 70-80% হেত্যাভাস উপরে উপরে ওই লাইনগুলো থেকেই হয়ে যাবে। এবারে কঠিন পড়লে তখন ভিতরে ডিপে ঢুকে তোমাদেরকে বুঝতে হবে। বিরুদ্ধটা কোনটা? যেহেতু সাধ্যের পরিবর্তে তার বিপরীতকে প্রমাণ করে। দেখো সাধ্য হেতুটা সাধ্যের পরিবর্তে তার বিপরীতকে প্রমাণ করে। হেতুটা সাধ্যের পরিবর্তে মানে হেতুর সাথে সাধ্যের, ঠিক আছে। সাধ্য এবং হেতুর মধ্যে যদি বিরুদ্ধ হয়, মানে বিরোধ হয়, তাহলে হবে বিরুদ্ধ হেত্যাভাস, তাই তো। ওই যে যেটা বললে যে তোমার হেতু এবং সাধ্য সঙ্গে থাকা উচিত, কিন্তু হেতু এবং সাধ্যে যদি উল্টোটা হয় তাহলে সেটা হবে বিরুদ্ধ। একটা উদাহরণ দিই,
ধরো শব্দ নিত্য, ঠিক আছে, এটা আছে শব্দ, হ্যাঁ, যা কিছু উৎপত্তিশীল তাই নিত্য, শব্দ উৎপত্তিশীল শব্দ নিত্য। হুম, আচ্ছা এটা বলছি, শব্দ উৎপত্তিশীল শব্দ নিত্য। হুম, এখানে হচ্ছে যদি আমি উৎপত্তিশীলটাকে হেতু করি, উৎপত্তিশীলটাকে যদি আমি হেতু করি, এটা হেতু, হ্যাঁ, আর শব্দটা হচ্ছে পক্ষ, শব্দটা পক্ষ, আর এই নিত্যটা কি হলো সাধ্য। তাহলে কি বলেছি, এখানে সাধ্য হবে। কি বুঝতে পারছি না। এখানে উৎপত্তিশীলটা তো এখানে সাধ্য হবে, হেতু বলতে তো নিত্য না। না, হেতু বলতে শব্দ উৎপত্তিশীল তো। হ্যাঁ, সাধ্য তো না, উৎপত্তিশীলটা তো সাধ্য হবে। আচ্ছা আমি আমি এটা ছাড়ছি, আমি আমি আগে বুঝিয়ে দিই, তারপরে এটার এটার ভিতরে ঢুকছি। আমি আমি নিজে একটা লিখে দিচ্ছি, ঠিক আছে, ওটা তারপরে বলছি। ওই লাইনটা এখন ছেড়ে দাও। আমি লিখছি শব্দ নিত্য, ঠিক আছে, শব্দ নিত্য, কেননা তা উৎপত্তিশীল। এই ধরনের বাক্যগুলোই থাকে ইয়েতে, কোশ্চেনে। কেননা তা উৎপত্তিশীল, তা উৎপত্তিশীল হয়ে গেল, এটা উৎপত্তিশীল। এখানে হচ্ছে শব্দ নিত্য, কেননার আগের বাক্যটা কি হয় আমাদেরকে পক্ষ সিদ্ধান্ত সাধ্য হয় করতে হয়, সিদ্ধান্ত হবে। তাহলে এই শব্দটা কি হবে পক্ষ, তাই তো, আর এই নিত্যটা কি হবে তাহলে সাধ্য সাধ্য, হয়ে যাবে, সাধ্য। তখন উৎপত্তিশীলটা কি হবে হেতু, হেতু হয়ে যাবে। উৎপত্তিশীলটা হেতু, হ্যাঁ। তাহলে এখানে এই হেতুটার সাথে আমরা প্রথমে একটা শর্ট টার্ম জেনে রাখবো, লিখে রাখবো। হেতুর সঙ্গে সাধ্যের যদি বিরোধ হয় তাহলে উল্টোটা হয়ে যায়, তাহলে সেটা বিরুদ্ধ। মানে আমরা কিন্তু চোখে দেখে অনেকগুলো হেত্যাভাস চোখে দেখেই তুমি বলে দিবে, তোমার এরকম করে কোষে বের করার দরকার পড়বে না। তাহলে এখানে এখানে হচ্ছে যেটা নিত্য সেটা উৎপত্তিশীল কিভাবে সম্ভব। তাহলে এই যে হেতুটা উৎপত্তিশীল হেতুটা কি প্রমাণ করা উচিত ছিল, যেটা অনিত্য। এটা অনিত্য যদি থাকতো তাহলে কিন্তু হতো না, এর অনিত্য প্রমাণ করা উচিত ছিল, কিন্তু অনিত্যতাকে প্রমাণ না করে সে নিত্যতাকে প্রমাণ করে দিল, মানে তার উল্টোটা প্রমাণ করে দিয়েছিল। যেহেতু সাধ্যের পরিবর্তে তার বিপরীতকে প্রমাণ করে, তাহলে সাধ্য যেটা হওয়া উচিত সেটা না করে তার বিপরীতটাকে প্রমাণ করে দেয়, তখন সেটা হবে বিরুদ্ধ হেত্যাবাদ, তাই তো। এখানে ওটাই বলতে চাইছে যে উৎপত্তিশীল যদি হেতু হয় তাহলে সে নিত্যতার পরিবর্তে অনিত্যতাকে প্রমাণ করা উচিত ছিল, কিন্তু সেটা না করে নিত্যতা প্রমাণ করে দিয়েছে, তার জন্য এটা হচ্ছে তোমার বিরুদ্ধ হেত্যাভাস হচ্ছে, ঠিক আছে। বাক্যটা এরকম ভাবে থাকে, আমি এটা ডিটেলসে ভিতরে এখন যাচ্ছি না, আমি দুবার এটা পড়ে আমি লাস্টের দিকে বলে দিচ্ছি, ও আগে পড়িয়ে শেষ করে নি। এরপর হচ্ছে তোমার সৎ প্রতিপক্ষ হেত্যাভাস, সৎ প্রতিপক্ষ বা প্রকরণ সময় হেত্যাভাস, সেটা কি, এটা এখানে না পড়িয়ে এটা লাস্টের দিকে বলছি, হ্যাঁ, বাদী প্রতিবাদীর বিষয়টা। এরপরে অসিদ্ধটা আগে বুঝে নাও, ঠিক আছে। অসিদ্ধ হেত্যাভাসটা দেখো, অসিদ্ধ হেত্যাভাসটা আবার কিন্তু তিনটে ভাগ রয়েছে। অসিদ্ধর সাথে একটা জিনিস মাথায় রাখবে, এটা হচ্ছে অধিকরণ, মানে জায়গাগুলো যদি দোষ হয়, হেতুর সাথে জায়গাগুলোর উল্টো পাল্টা হবে, ঠিক আছে। আগেরটা কি দেখলাম, সাধ্যের সাথে হেতুর বিরুদ্ধতা হলে তোমার হলো বিরুদ্ধ হেত্যাভাসটা, আর এখানে কিন্তু জায়গাটা মানে অধিকরণটার সাথে যুক্ত হবে। বলছে যে অনুমানে হেতুটা সিদ্ধ নয়, মানে আমরা যদি কোনো অনুমানের ক্ষেত্রে হেতুকে সবসময় সিদ্ধ অর্থাৎ নিশ্চিত হতে হবে, যদি বলি, বলছে পর্বতে ধোঁয়া দেখে অনুমান, পর্বতে ধোঁয়া দেখে আগুন আছে, তখন পর্বতে ধোঁয়ার উপস্থিতিটা নিশ্চিত থাকতে হবে, কিন্তু হেতুটা যদি অসিদ্ধ হয়, যদি না থাকে, তাহলে কিন্তু সেটা প্রমাণ হবে না। তাহলে আমরা এই শর্টে বা শুধুমাত্র অসিদ্ধ কি সেটা না চেয়ে আমি যদি তার ভাগে মানে ডিটেলসে ঢুকে যাই, তাহলে কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো তিনটে ভাগ তোমার এই অসিদ্ধ বা সাধ্যসম হেত্যাভাস, কেউ কোনো কোনো বইয়ে বা কোনো কোনো অপশনে ভাগাসিদ্ধ হেত্যাভাসও কিন্তু এটাকে বলে। তাহলে এটা হচ্ছে তিনটে ভাগ, একটা হচ্ছে তোমার আশ্রয় সিদ্ধ, এই ভাগগুলো এখানে ইনক্লুড করা হয়নি, একদম উচিত ছিল, আমি মুখে বলে দিচ্ছি। আশ্রয় সিদ্ধ হেত্যাভাস, স্বরূপা শুদ্ধ হেত্যাভাস আর ব্যাপতা সিদ্ধ অসিদ্ধ হেত্যাভাসের তিনটে ভাগ।
একটা হচ্ছে তোমার আশ্রয়া সিদ্ধ, একটা হচ্ছে তোমার আশ্রয়া সিদ্ধ, আর 2 নম্বরে হচ্ছে স্বরূপা সিদ্ধ। নামগুলোর মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে, দেখো। শুদ্ধ। 3 নম্বরে হচ্ছে তোমার ব্যাপ্যতা সিদ্ধ। ব্যাপ্যতা সিদ্ধ। তাহলে আশ্রয় সিদ্ধটা দেখো, আশ্রয়, আশ্রয় মানে কোথায় আমরা আশ্রয়, আমাদের আশ্রয় কি আমাদের বাড়িটা না? কথা বলো। হ্যাঁ আমাদের দিদি, আশ্রয় আমাদের বাড়িটা। গুণের রাসায়নিক দ্রব্য। আমাদের আশ্রয় হচ্ছে আমাদের বাড়িটা, মানে আমাদের ঘরটা। অধিকরণ মানে জায়গা, জায়গা মানে পক্ষ, তাই তো? পক্ষটা মানে কি? জায়গাটা কোন জায়গায় ঘটছে। যে পর্বতে হলে পর্বত, রান্নাঘর হলে রান্নাঘর, ওই জায়গাটাকে অধিকরণ বলি তো। আর যেটা অধিকরণ বা পক্ষটা কিন্তু ওই জায়গাটাই। তাহলে এখানে হচ্ছে আশ্রয় সিদ্ধ দোষ কখন হবে, দেখো। হচ্ছে একটা অনুমানের আশ্রয় যদি মানে পক্ষটা যদি নিজেই অলিক হয়, নিজেই অসিদ্ধ হয়, নিজেই যদি অলিক হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? আশ্রয় সিদ্ধ হতে পারে। ধরো আমি বললাম যে সোনার পাহাড়ে আমি সাইফুলের বাড়িতে বেড়াতে গেছিলাম, ঠিক আছে? সোনার পাহাড়ে তার বাড়ি। সোনার পাহাড় আছে, বা সোনার পাথর বাটিতে আমাকে খেতে দিয়েছিল। আমাদের কল্পনাতে আছে, বাস্তবে নাই। তাহলে সোনার পাথর বাটিতে আমাকে খেতে দিয়েছিল। তাহলে এই যে কথাগুলো যদি আশ্রয়টা অসিদ্ধ হয়ে যাচ্ছে, প্রমাণ করা যাচ্ছে না। হ্যাঁ, আশ্রয়টাই অসিদ্ধ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি আমাদের প্রমাণ করতে কি হবে? হেতুকে প্রমাণ করতে হবে যে হেতু দ্বারা সাধ্যটা পক্ষে আছে, ঠিক আছে? এবারে হেতুটা নিজে সাধ্যকে যে ওখানে প্রমাণ করবে যে যে তোর এখানে এটা ঘর রে, কিন্তু সেইটা ঘরটাই যদি অলিক হয়, কল্পনা হয়, তাহলে কি করে হবে? কল্পনার জগতে তার সংসার হয় না। বিয়ে করলে তার শ্বশুর বাড়ি নিয়ে যেতে হবে। গঙ্গার উপর রাখালের বাড়ি, এটাও তাহলে হয়ে যাবে। হ্যাঁ, গঙ্গার উপর রাখালের বাড়ি, হ্যাঁ, হয়ে যাবে। গঙ্গার উপর রাখালের বাড়ি। গঙ্গার উপরে রাখালের বাড়ি তো বাস্তবে সম্ভব না। তাহলে এরকম অলিক যেগুলো গল্পগুলো, ঠিক আছে, আকাশ কুসুম, সোনার পাথর বাটি, আর কি কি এরকম অনেক কিছু রয়েছে না আজগুবি গল্প টাইপের, দেখো কতগুলো কমন ওয়ার্ড মনে রাখবে। এই ধরনের আজগুবি টাইপের যেগুলো অলিক গল্প, সেই জিনিসগুলো যদি থাকে, তাহলে সেইগুলো হচ্ছে আশ্রয় সিদ্ধ হতে পারে। এখানে কি বললাম না যে ধারণা দিবি, হুম, ডেকার্তের কৃত্রিম ধারণা, 3 প্রকার হ্যাঁ, হ্যাঁ, ধারণার মধ্যে। চোখে, হ্যাঁ, হ্যাঁ, একদম। চোখে দেখো, চোখে দেখে হেত্তাবাস অনেকগুলো বেরিয়ে যাবে, আর অনেকগুলো একটু মাথা ঠান্ডা করে করতে হয়। এবারে স্বরূপা সিদ্ধ দেখো, স্বরূপা সিদ্ধ মনে রাখার একটা কৌশল বলি। এক ইন্দ্রিয়ের বিষয় যদি অন্য ইন্দ্রিয় দিয়ে দেখে নি, তাহলে সেটা স্বরূপা সিদ্ধ। কতগুলো কমন উদাহরণ আছে, সেগুলো থেকে বেশিরভাগ তো পড়ে। তাহলে এক ইন্দ্রিয়ের বিষয় যদি অন্য ইন্দ্রিয় দিয়ে দেখি, ধরো আমি চোখে চোখে প্রত্যক্ষ করবো, তাই তো? যদি বলি চোখ দ্বারা শব্দ প্রত্যক্ষ করলাম, কেমন হবে? বলছি শব্দ, শব্দ অনিত্য, কারণ আমি চোখ দ্বারা দেখলাম। এটা যদি বলি, চোখ দ্বারা তো শব্দ দেখা যাবে না দিদি, কান দ্বারা কান দ্বারা শোনা হবে। যাবে। তাহলে কান দ্বারা হবে। তাহলে এখানে হচ্ছে চোখ দ্বারা দেখলাম, চোখ দ্বারাটা হেতু। তাহলে আমি যদি বলি যে শব্দটা আমি দেখলাম, তাহলে ওটা কি সম্ভব? সম্ভব হচ্ছে না। তাহলে পক্ষের সঙ্গে যদি হেতুর বিরুদ্ধ হয়, তাহলে সেটা হবে স্বরূপা সিদ্ধ হেত্যাবাস। মনে রাখতে হবে, ঠিক আছে? যদি হেতুর সঙ্গে সাধ্যের বিরুদ্ধ হয়, তাহলে হবে বিরুদ্ধ হেত্যাবাস। যদি পক্ষের সঙ্গে হেতুর দোষ হয়, হেতুর বিরোধ হয়, মানে উল্টোটা হয়ে যায়, তাহলে হবে স্বরূপাসিদ্ধ হেত্যাবাস। বা স্বরূপাসিদ্ধ হেত্যাবাসের আর একটা হলো, ধরো আমরা রূপ কি দিয়ে দেখি? ধরো তুমি মেয়ে দেখতে গেছো, কি দিয়ে রূপ দেখবে? চোখ দিয়ে চোখ দিদি। দিয়ে দেখবে। তাহলে ওটা ইন্দ্রিয়, তাহলে এক ইন্দ্রিয়ের বিষয় যদি অন্য ইন্দ্রিয় দিয়ে দেখি, তাহলে স্বরূপাসিদ্ধ। আমরা রূপ দেখতে যাই, কিন্তু সেই যে ইন্দ্রিয় দিয়ে দেখার কথা, আমি সেই ইন্দ্রিয় দিয়ে দেখছি নি, ঠিক আছে? মেয়েটা তোতলা নাকি বোবা, সেটা আমি চোখ দিয়ে দেখছি। চোখ দিয়ে দেখা হবে, কান দিয়ে বুঝতে হবে তো আমাকে। তাহলে এই ধরনের কথাগুলো যখন থাকবে, এক ইন্দ্রিয়ের বিষয়ে অন্য ইন্দ্রিয় দ্বারা হয়ে যাচ্ছে, তখন সেটা হয়ে যাবে স্বরূপাসিদ্ধ হেত্যাবাস। মনে থাকবে? তাহলে এটা তো জ্ঞান লক্ষণ সন্নিকর্ষের মতন হয়ে যাচ্ছে দিদি, বরফ দেখতে ঠান্ডা। এরপরে হচ্ছে তোমার ব্যাপ্যতা সিদ্ধ। ব্যাপ্যতা মানে হচ্ছে ব্যাপ্তি, এটা মনে রাখো। হ্যাঁ, ব্যাপ্তির বৈশিষ্ট্য কি বলতো? সৎ ব্যাপ্তি কখন হয়? যেখানে হেতু সাধন সাধ্য, হেতু সাধের অবস্থান হেতু যত্র এবং ধূম তত্র সাধ্য অগ্নি। একসঙ্গে থাকবে, কিন্তু
আরে প্রেমটা তাদের থাকবে, এবার নিঃশর্ত প্রেম হবে, এটা ভুলে গেলে কেন? আগের দিনে বললাম হ্যাঁ যে ইনভার্বাল কনকমিটেন্স। শর্তযুক্ত প্রেম হবে না, ঠিক আছে, যে তুমি চাকরি পেলেই তোমাকে বিয়ে করবো নাহলে করবো না, এটা কিন্তু নিয়ত শর্তযুক্ত হয়ে যাবে। সহযোগী সম্পর্ক। হ্যাঁ, তাহলে হচ্ছে সেখানে নিরুপাধিক হবে এবং সেখানে হচ্ছে তোমার উপাধি শূন্য হবে, কোনো শর্ত শূন্য হবে। বাট যদি শর্ত যুক্ত হয়ে যায় তাহলে সেটা ব্যাপ্যতা সিদ্ধ হয়ে যাবে, ব্যাপ্তি হবে? হবে না। তাহলে যদি বলি যে আহ এখন একটা উদাহরণ দিয়েছি, সেই উদাহরণটাই যদি এটা হয়, একটাই বাস্তব উদাহরণ রয়েছে যে উদাহরণটা কোশ্চেনে বারবার আসে, সেটা হচ্ছে বুঝে নাও। সেটা হচ্ছে যদি ধূমটা হেতু হয়, পক্ষটা পর্বত হয়, আর সাধ্য যদি বনহি হয়, তাহলে কিন্তু ওটা সৎ হেতু, ওখানে হেত্যাভাস হবে না। যদি বলি যে উল্টোটা, যেমন হচ্ছে বনহিকে হেতু করে দিই, ঠিক আছে, যে পর্বতটি ধূমবান কারণ এতে বনহি আছে, বা ওই যে বলছি না সেই যেখানে আগুন থাকে সেখানেই ধোঁয়া থাকে, এই কথাটা যদি বলে দিই, যেখানে আগুন থাকে সেখানে ধোঁয়া কি থাকে? কেউ কিছু বলতে নাও চাইছে? থাকতে পারে দিদি, নাও থাকবে থাকতে না, পারে। থাকবে না। তাহলে সেখানে নাও থাকতে পারে, কিন্তু সেখানে কখন থাকবে? যদি সেটা থাকবে তখনই যখন সে ধোঁয়া যুক্ত হবে, ঠিক আছে, আগুনটা যদি ধোঁয়া যুক্ত বা ভিজে কাঠের সাথে যদি হয়, তাহলে সেখানে একটা শর্ত লুকিয়ে থাকছে। তাহলে এই শর্ত যুক্ত হলে তাহলে তার হচ্ছে না, তার জন্য ওটা হবে ব্যাপ্যতা সিদ্ধ। মানে ব্যাপ্তি যদি গড়বড় হয়, তাহলে ব্যাপ্তি ঘটিত যদি কোনো কিছু দেখতে পাও কোশ্চেনের মধ্যে, তখন সেটা করবে ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভাস। ব্যাপ্তির যে নিয়ম সেটা যদি ভঙ্গ হয় তাহলেই ব্যাপ্যতা সিদ্ধ। এবারে চলো নেক্সট, বাধিত ম্যাডাম, বা কালাতীত। তো হেত্যাবাসকে সাধারণ স্বব্যভিচার হেত্যাবাস তো বলা যায় মনে হয়। কি ব্যাপ্যতা সিদ্ধ মানে হেত্যাবাস ইকুয়াল সাধারণ স্বব্যভিচার হেত্যাবাস তো একই মনে হয়। সাধারণ আর স্বব্যভিচার, সাধারণ স্বব্যভিচার ওটা আমাকে বুঝাতে হবে, বিরুদ্ধ প্রমাণের দ্বারা প্রমাণ করে দিলেই সত্য, না হলে মিথ্যা। বিরুদ্ধ প্রমাণের দ্বারা এখন প্রমাণ করতে হবে। হেত্যাভাস পড়া হচ্ছে মানে হেত্যাভাসের মতোই পড়াতে হবে, এখন বুঝাতে বলতে হবে। সাধারণত দিদি একটু বৈশিষ্ট্যটা আলাদা বললেন যে সপক্ষ থাকবে আর বিপক্ষ থাকবে যেহেতু, হ্যাঁ, কিন্তু এখানে কই মানে কি একটা পক্ষে থাকছে একটা পক্ষে তো থাকছে না। না, এখানে তো ওইসব যে- পক্ষ থাকছে না। হ্যাঁ, ব্যাপ্যতা মানে একটা জিনিস হচ্ছে যেটা ব্যাপ্তির যে লক্ষণ মেন ইয়েটা সেটা ঘটবে না। এই যে বলছে পর্বত, একটা উদাহরণ দিই, এটা হচ্ছে ব্যাপ্তির যে উদাহরণটা কিন্তু খুব কমন পড়ে, অনেকবার পড়েছে, যে পর্বত বহ্নিমান কারণ এতে নীল ধূম আছে। যদি এই নীল ধূম আছে, লাল ধূম আছে, কালো ধূম আছে, এই ধূমের সাথে যদি এরকম কিছু বলে দেয়, ঠিক আছে, সেখানে কিন্তু ব্যাপ্যতা সিদ্ধ হয়। বলছে যদি হেতুর মধ্যে কোনো ব্যর্থ বিশেষণ থাকে, দুই টাইপের ব্যাপ্যতা সিদ্ধ হেতুবাস, দুই টাইপের হয়। একটা হচ্ছে যদি সেটা উপাধিযুক্ত হয়ে যায় তাহলে ব্যাপ্যতা সিদ্ধ হয়, আর একটা জায়গায় হয় বলছে হেতুর মধ্যে যদি কোনো ব্যর্থ বিশেষণ যুক্ত হয়ে যায়, যেমন ধূম। আরে ধূম তো ধূম, ধূমকে আবার কালো ধূম, লাল ধূম, নীল ধূম যদি বলো, তাহলে ওই যে বিশেষণ যুক্ত হয়ে যাচ্ছে না। বিশেষণ মানে বুঝতে পারছো তো, কোনো বিশেষ বস্তুর মধ্যে যে গুণগুলো থাকে যুক্ত হয় সেগুলো বিশেষণ। তাহলে এই বিশেষণ যদি থাকে তাহলে সেটা ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভাস হয়ে যায়। তাহলে ধূমের বিশেষণ এখানে কি নীল ধূম, তাহলে এই বিশেষণটা হচ্ছে ব্যর্থ বিশেষণ, এরকম ক্ষেত্রে ব্যাপ্যতা সিদ্ধ হয়। তাহলে ব্যাপ্যতা সিদ্ধ দুই রকমের হয়, একবার হচ্ছে তোমার যদি সেখানে শর্ত যুক্ত হয় তাহলে সেটা হয়, আর একটা হচ্ছে তোমার যদি ধূমের ধূমের সাথে বলছি তোমার হেতুর সাথে ব্যর্থ বিশেষণ যুক্ত হয়ে যায়, ঠিক আছে, তখন হয়। এবারে যাচ্ছি তোমার বাধিততে। তুমি যেটা বললে আমার জানা নেই, যদি বিস্তারিত ভাবে আরো ডিটেলসে পড়লে হয়তো আসতে পারে কিনা জানিনি, বাট আমার সংক্ষিপ্ত যেটুকু নলেজ আছে তার বিরুদ্ধে আমি নির্ণয় করতে পারছি না। যদি বলে দাও তাহলে আমারও সুবিধা হয়, বা হয়তো মাথা থেকে শর্ট আউট হয়ে গেছে সেটা মনে পড়তেও পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে বাধিত বা কালাতীত হেত্যাভাস। বাধিত কালাতীত হেত্যাভাসটা কি? দেখো, কালাতীত মানে কোনো কালে হবে না এরকম করে ভাবো, বাধিত মানে কোনো সব কালেই বাধা যার, সেটা হচ্ছে কালা বাধিত, মানে কোনো মতে সম্ভব নয়। আচ্ছা, আগুনের পর্বতে আমি বেড়াতে গেছিলাম সিকিমে, হ্যাঁ, তো সিকিমে দেখছি পাহাড়ে বরফের উপরে কি আগুন জ্বলছে, এটা কি হবে? এটা সম্ভব বাস্তবে? জীবনে হবে না দিদি, বরফের উপর জীবনে আগুন কিভাবে জ্বলবে, জীবনে জ্বালাতে হবে না, হবে। কোনো কালে হবে? কোনো কালে হবে বরফে আগুন জ্বলবে? কোনো কালে জ্বলবে, জমবে কি?
জ্বলবে না তো। তাহলে এই ধরনের যখন আসবে, মানে যে বাধিত বা কালাতীত, মানে কোনো ভাবেই সম্ভব নয়, বাধা পড়বেই পড়বে। বলছি বনহি শীতল, কেননা এটা দ্রব্য। আবার এটা বললাম যে পাহাড়ের উপর না, বরফের উপরে আগুন জ্বলছে, কারণ এটা পাহাড়। এটা এটা কোনোদিনও সম্ভব না। তাহলে এই ধরনের যদি কথা বলি, তখন সেটা হবে বাধিত বা কালাতীত। হ্যাঁ, শর্ট ট্রিক কি এটার? এটা হচ্ছে শর্ট, যেটা ট্রিক সেটা হলো পক্ষ ও সাধ্যের মধ্যে বিরোধ হবে। তাহলে প্রথমে কি বলেছিলাম, সাধ্যের সাথে হেতুর যদি বিরোধ হয় তাহলে হবে বিরুদ্ধ। এখানে হচ্ছে পক্ষের সঙ্গে যদি হেতুর হয় তাহলে কি বলেছিলাম, স্বরূপা সিদ্ধ। এবারে হচ্ছে তোমার পক্ষের সঙ্গে সাধ্যের যদি হয় দোষ বা বিরুদ্ধ, উল্টোটা পক্ষের সঙ্গে সাধ্যের, এখানে পক্ষ কি, বহ্নি। ঠিক আছে, এবার বলছি বহ্নি শীতল, কেননা তার দ্রব্য। ঠিক আছে, কেননার আগেরটা হবে তোমার পক্ষ সাধ্য, তাহলে বহ্নিটা হচ্ছে পক্ষ, শীতলটা হবে সাধ্য। তাহলে এখানে বলছি এই যে দ্রব্য হেতুটা, এখানে হচ্ছে তোমার পক্ষের সঙ্গে কার হচ্ছে সাধ্যের, মানে বহ্নি আর শীতল। বহ্নি শীতল কেননা তা দ্রব্য। তাহলে বহ্নি আর শীতল এটা অল টাইম উল্টো পাল্টা হচ্ছে, কোনোদিনও সম্ভব না। তাহলে পক্ষের সঙ্গে সাধ্যের যদি বিরোধ হয় তাহলে সেটা হবে বাধিত বা কালাতীত। এই কতগুলো 4-5টা লাইন হবে শর্ট ট্রিক, ওগুলো মনে রাখবে। ওইগুলো থেকে উপরে উপরে হেত্তাবাস পেয়ে যাবে। ঠিক আছে, হয়তো যদি 4টা হেত্তাবাস পড়ে, 3টে হেত্তাবাস এত সহজ হবে চোখে দেখেই বলে যাবে। ধরো কোশ্চেন পড়েছে, সেটে অনেকবার কোশ্চেন পড়েছে যে সোনার পাহাড়ে এরকম ধরনের কোনো কিছু কথা, আকাশ কুসুম বাটি, এই কথাটা এসেছে। ঠিক আছে, প্রচুরবার কোশ্চেন এসেছে। তাহলে ওটা হলো না। ওরকম ধরনের আজগুবি গল্প যদি থাকে তাহলে অধিকরণের দোষ হয়ে যাবে। এখানে পক্ষের সঙ্গে সাধ্যের যদি বিরোধ হয় তাহলে এই যে বহ্নি শীতল, এরকম পুরো উল্টো পাল্টা যদি উল্টোটা হয়ে যায় তখন কিন্তু সেটা হবে বাধিত। মনে রাখবে বাধিত আর বিরুদ্ধের মধ্যে কিন্তু থোড়া পার্থক্য আছে। এরপরে চলে যায় সৎ প্রতিপক্ষ হেত্তাবাস। সৎ প্রতিপক্ষটা কি বলতে, আমরা আগেই বলেছি হেতুর কোনো প্রতিপক্ষ থাকবে না, কিন্তু যদি হেতুর প্রতিপক্ষ থাকে তাহলে সৎ প্রতিপক্ষ হেত্তাবাস হবে। যেহেতু হেতুর কোনো প্রতিপক্ষ থাকবে না, যদি থাকে তাহলে সেটা হবে সৎ প্রতিপক্ষ হেত্যাবাস। শব্দ অনিত্য বলছে, উদাহরণ দিচ্ছি, শব্দ অনিত্য কেননা তা উৎপত্তিশীল। একটা কথা বলি, 1-2টো উদাহরণ আছে, যে উদাহরণগুলো না একের অধিক হেত্যাভাসে পড়ে যায়। তো একের অধিক হেত্যাভাসে পড়ে যায়, সেরকম ক্ষেত্রে যদি সেই উদাহরণটা তুলে যদি কোশ্চেনে চলে আসে, তুমি একটা প্রপার লজিকের সাথে আনসার করে আসবে। তুমি সেখানে যদি ইয়ে করো, চ্যালেঞ্জ করো, আনসার নাম্বার পেয়ে যাবে। তাহলে শব্দ নিত্য কেননা তা উৎপত্তিশীল। এখানে হচ্ছে সৎ প্রতিপক্ষ, মানে কি বললাম, প্রতিপক্ষ থাকবে না। বলছে আমরা উৎপত্তিশীল এই হেতুটার দ্বারা শব্দের নিত্যতা প্রমাণ করতে পারি, তো তাই তো, শব্দের নিত্যতা প্রমাণ করতে পারি। কিন্তু এখানে বাদী প্রতিবাদী থাকবে। বলছে বাদী বলছে যে শব্দ অনিত্য কেননা তা উৎপত্তিশীল, এটা তো সত্য কথা। কিন্তু প্রতিবাদী আবার বলছে শব্দ নিত্য কেননা তা শ্রবণযোগ্য। তাহলে এরকম করে যদি আমি একটা কথা বলছি, তুমি একটা কথা বলছো, একই জিনিস দুটোই প্রমাণ হয়ে যাচ্ছে একই সাথে যদি প্রমাণ হয়, তাহলে বাদী এবং প্রতিবাদী দুজনেই যদি সত্য হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে তোমার এই ইয়ে সৎ প্রতিপক্ষ হেত্যাবাস, মানে তার প্রতিপক্ষ থাকবে না। আর একটা বলি, এটা উদাহরণ বেশি ব্যাখ্যা করতে আমি পারবো না, বাট উদাহরণটা শুধু মনে রাখবে, এটা নেটে রিপিটেড অনেকবার কোশ্চেন এসেছে। আত্মা নিত্য কারণ তা সর্বজ্ঞ, আত্মা নিত্য কারণ তা সর্বজ্ঞ, এই কোশ্চেনটা যদি আসে তুমি ভাগা সিদ্ধ হেত্যাভাসের আন্ডারে ফেলবে। আচ্ছা, কোনো ইয়ে বাদ গেল কি? হেত্যাভাস একটাও বাদ গেছে? বাদ যায়নি, সবটা বলে দিয়েছি। একটা শর্টকাট বললে ভালো হতো, বা আচ্ছা, শর্টকাটটা বলছি, লিখে নাও। তোমরা সবাই খাতা বের করো, ফটাফট লিখে নাও। 4-5টা লাইন বলছি, এই লাইনগুলো লিখে রাখলেই মনে থেকে যাবে। কটা, 6টা 7টা লাইন আছে, 7টা লাইন আমি নিজের মতো করে লিখে রেখেছিলাম। খাতা পেন বার করেছো সব? হ্যাঁ দিদি। পক্ষের সঙ্গে সাধ্যের যদি বিরোধ হয় তাহলে হবে বাধিত বা কালাদিত।
পক্ষের সঙ্গে সাধ্যের যদি বিরোধ হয় তাহলে হবে বাধিত বা কালাতীত। হলে বলবে। হয়ে গেছে দিদি, পরেরটা বলে। আচ্ছা, দিদি এরপরে আরেকবার হ্যাঁ বলবেন তো? বলছি, পক্ষের সঙ্গে সাধ্যের বিরোধ হলে আচ্ছা। বাধিত বা কালাতীত, এরকম করে লিখে রাখতে পারো, পক্ষ সাধ্য সমান বাধিত কালাতীত, এরকম শর্ট করে আমি লিখে রেখেছি, আসলে কথাটা যেটা বাস্তবে আমি বলছি। ঠিক আছে। পুরোটা লিখে রাখতে পারো, পরে নালে ভুলে যেতে পারো। পক্ষের সঙ্গে হেতুর যদি বিরোধ হয়, পক্ষের সঙ্গে হেতুর যদি বিরোধ হয় তাহলে হবে স্বরূপাসিদ্ধ হেত্যাবাস। পক্ষের সঙ্গে হেতুর হলে স্বরূপাসিদ্ধ। অবলিক দিয়ে আরেকটা লিখে রাখো সাইডে, এক ইন্দ্রিয়ের বিষয় অন্য ইন্দ্রিয় দ্বারা জানা গেলে, এক ইন্দ্রিয়ের বিষয়ে অন্য ইন্দ্রিয় দ্বারা জানা গেলে স্বরূপাশুদ্ধ হেত্যাবাস হয়। হলে বলো। পক্ষের সঙ্গে সাধ্যের বিরোধ হলে স্বরূপাসিদ্ধ হেত্যাবাস, বা এক ইন্দ্রিয়ের বিষয় অন্য ইন্দ্রিয় দ্বারা জানতে পারলে তখন হবে স্বরূপাসিদ্ধ হেত্যাভাস। হয়েছে? হ্যাঁ দিদি। বাকিদের সবার? সাপিকা কোথায় গেল বলো তো? হ্যাঁ দিদি হয়েছে। ম্যাডাম হয়েছে। আচ্ছা, 3 নাম্বারটা হচ্ছে সাধ্যের সঙ্গে হেতুর যদি বিরোধ হয়, এটা লেখার পরও আরো একটা ট্রিক মনে করিয়ে দেবো, মানে এই যে লেখাটা লিখলে না, আমি যেই সিকোয়েন্সে লেখাচ্ছি ওই সিকোয়েন্সে কিন্তু লিখো, ঠিক আছে? পক্ষ সাধ্য, পক্ষ হেতু, সাধ্য হেতু, এই লেখাগুলো যেন বাঁ সাইডে পড়ে। হুম, হয়েছে? সাধ্যের সাথে হেতুর হলে বিরুদ্ধ হেত্যাবাস। সাধ্য হেতু বিরোধ, এরকম করে লিখে রাখো, সাধ্য হেতু বিরোধ সমান বিরুদ্ধ হেত্যাবাস। হয়েছে? হ্যাঁ দিদি, পরবর্তীটা বলে। পরবর্তী ক্ষেত্রে বলবো, তার জন্য একটা মাঝে ছোট করে লিখে রাখো রুল। রুল লিখো, হেতুটি পক্ষে থাকবে, রুল লিখো, হেতুটি পক্ষে থাকবে, সপক্ষে থাকবে, বিপক্ষে থাকবে না। হেতুটি পক্ষে থাকবে, সপক্ষে থাকবে, বিপক্ষে থাকবে না। হলো? হ্যাঁ দিদি হয়েছে। সবার হলো? বাকিদের হলো? হ্যাঁ হয়ে গেছে দিদি। তাহলে এই রুলটা মাথায় রাখতে হবে। এরপরে লিখো 4 নাম্বারে, যে ওটা রুলটা মাঝে এমনি লিখে রাখলে, এবারে 4 নাম্বার লিখো, 1 2 3 নাম্বার হয়েছিল, 4 নাম্বার লিখো, জাতির ব্যক্তির বিরোধ সমান অসাধারণ অনৈকান্তিক। জাতির ব্যক্তির বিরোধ মানে জাতির সাথে ব্যক্তির অসাধারণ অনৈকান্তিক। জাতির সাথে ব্যক্তির অসাধারণ। তারপরে 5 নাম্বারে লিখো, হেতু যদি পক্ষ সপক্ষ বিপক্ষে থাকে সমান সাধারণ অনৈকান্তিক। হেতু যদি পক্ষ সপক্ষ বিপক্ষে থাকে সাধারণ অনৈকান্তিক।
হয়েছে? 6 নম্বরে লিখো অল, সব, সর্বম, সবকিছু, সকল সমান অনুপসংহারী। নীল, 6 নাম্বারটা হয়েছে? হয়েছে দিদি। হ্যাঁ দিদি। 7 নাম্বারটা লিখো নীল, লাল, সবুজ, দিয়ে ডট ডট করে লিখে রাখো। বিশেষণ যুক্ত হলে হেতুর সঙ্গে লিখো, হেতুর সাথে বিশেষণ যুক্ত হলে, হেতুর সাথে লাল, নীল, সবুজ এরকম লিখো। হেতুর সাথে লাল, নীল, সবুজ বিশেষণ যুক্ত হলে বা হেতু শর্ত যুক্ত হলে বা হেতু শর্ত যুক্ত হলে ব্যাপ্যতা সিদ্ধ। হেতু শর্তযুক্ত হলে ব্যাপ্যতা সিদ্ধ। হয়েছে? হয়ে গেছে দিদি। হয়েছে দিদি। ব্যাস, এগুলো মনে রাখবে। যখনই তুমি হেত্তাভাসের কোশ্চেন পাবে এটা খাতাটাকে খুলে বসবে। আর একটা জিনিস বলি, হেত্তাভাস নির্ণয় করার আগে লজিক, যেরকম ওয়েস্টার্ন লজিকে তোমরা সিকুয়েন্সে করো, সূত্র ইউজ করে করো, ঠিক সেভাবে তোমাকে কতগুলো মনে রাখতে হবে বিষয়, সূত্র হিসাবে মনে রাখতে হবে হেত্তাভাসের জন্য। 1 নাম্বার সূত্র কি, হেত্তাভাস কি। 2 নাম্বার সূত্র হলো কি, সৎ হেতুর 5টা বৈশিষ্ট্য কি কি। 3 নাম্বার সূত্র কি হলো, মানে একটা সূত্রের 2 নাম্বারের মধ্যে 3টে সূত্র আছে আবার। আর 3 নাম্বার সূত্র হলো কি, যে কোন বৈশিষ্ট্যটা ভাঙলে বা কোন বৈশিষ্ট্যটার অভাবে কোন হেত্তাভাস হবে। ঠিক আছে, যে পক্ষ সত্য অভাব হলে, পক্ষ সত্য এই বৈশিষ্ট্যটার অভাব হলে কোন হেত্তাভাস হবে, বিপক্ষ অসত্য এই বৈশিষ্ট্যটা অভাব হলে কোন হেত্তাভাস হবে। এই যে সূত্রটা 5টা ওখানে আছে, ওইটা মনে রাখতে হবে। তারপরে হলো তোমার 4 নাম্বার সূত্রটা কি, পক্ষ কি, সপক্ষ কি, বিপক্ষ কি, এগুলো কাকে বলে সেটা জেনে রাখতে হবে। 5 নাম্বার কি, পক্ষ কি, সপক্ষ কি, বিপক্ষ কি, এইগুলো নির্ণয় করব কিভাবে সেগুলোকেও শিখতে হবে। তারপরে তুমি হেত্তাভাসে যে এই সূত্রগুলোকে ইউজ করবে, ফটাফট আনসার চলে আসবে। মানে 80% কোশ্চেন তোমার চোখেই আনসার চলে আসবে। বাকিটা কঠিন যদি প্রচুর ভাবে মানে মাস্টার বদমাইশি করে, 1-2টো যদি করে, যদি 4টা দিলে 3টে সহজ দিবে, একটা বদমাইশি করতে পারে, সেটা কোষে বার করতে হবে বা ভেবে তোমাকে বার করতে হবে। এবারে আমাকে বলো, হেত্তাভাসের ক্লাস করে তোমাদের ফিলিংস কেমন হলো? হেত্তাভাস কি কঠিন না সহজ? সহজ লাগলো দিদি অন্য দিন থেকে। সহজ লাগলো না? সহজ তো লাগলো অন্যান্য দিনের থেকে, বাট বোঝা গেল ক্লিয়ারলি, 100% ফিলিংস আসছে মনের মধ্যে যে হ্যাঁ আমি পারবো হেত্তাভাস চলে হ্যাঁ এলে। দিদি, পেরে যাবো। যে কিছু কিছু জিনিস হয়তো মুখস্থ করে নিলে হয়ে যাবে, মেন জিনিস মানে 90% উদ্ধার হয়ে যাবে মুখস্থ করেই। এই জায়গাগুলো যদি আমি বুঝে যাই তাহলে 80% জিনিস পেরে যাবো আমি। হ্যাঁ সেটাই তো মেন, তো বললাম ধরো আমরা লজিক যখন 19 রুলস তুমি করতে বসেছো, তুমি করবে 19 রুল সলভ করবে, আর তুমি 19 রুলটাই তুমি জানো না। ঠিক আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবি প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটাই তুমি জানো না। আর তুমি বলছো আমি অঙ্ক করব, ওই অঙ্কটা করব, তাহলে সম্ভব না। তাহলে আগে হচ্ছে তোমাকে সূত্রগুলো মাথায় রাখতে হবে। সূত্রগুলো যখন মাথায় রেখে দিবে, অটোমেটিক তোমার স্মুথলি হয়ে যাবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল হেত্তাভাসে, তোমরা যেরকম বললো না হেত্তাভাস নেওয়াটা কঠিন ছিল, আমারও হেত্তাভাস মানে বিরাট জিনিস, প্রচুর ভয় থাকতো। একটা হেত্তাভাস নিয়ে যে কত কত কিছু করেছি আমি, কিন্তু একটা ট্রিক শুধু আমি পেয়েছি, কার কাছে পেয়েছি, আমি একজন স্যারের কাছে, যাদবপুর ইউনিভার্সিটি। তো একটা ট্রিক পেয়েছিলাম, সেটা কি, সেটা হচ্ছে তোমার যে প্রথমে কোনটা পক্ষ, কোনটা সাধ্য, কোনটা হেতু, এটাকে নির্ণয় করা শিখতে হবে। আমি শুধু এটাই বুঝতে পারছিলাম না। এটা যখন এই কথাটা শুনে নিয়েছি তখন থেকে আমি নিজে পড়ে একদম নিজের মতো করে রুল বানিয়ে একদম বসে নিয়েছি।
বই পড়ে তখন বুঝে গেছি। ঠিক আছে, চলো তাহলে তোমরা এখন কয়েকটা কোশ্চেন করে নেন যেটুকু থেকে হলো একটা কোশ্চেন করবো। প্রথমগুলো দিয়ে। ওটা করছে। আচ্ছা, যে উদাহরণটা বলিনি। আচ্ছা, জাতির সাথে ব্যক্তির দোষ হলে কি হেত্তাপাস আছে বললাম বলো তো? ছাড়ো, আমি অন্য একটা উদাহরণ দিচ্ছি, যে কোনো কোশ্চেনের উদাহরণ দিচ্ছি, উদাহরণটা তোমরা খাতায় লিখো। লিখো। কি বলা যায়? বইয়ের একটা উদাহরণ দিই, যেটা কমন উদাহরণ, অনেকবার কোশ্চেনে পড়েছে। আচ্ছা, আপেলটি মিষ্ট কেননা তাতে আপেলত্ব আছে, এটা লিখো খাতায়। আপেলটি মিষ্ট কেননা তাতে আপেলত্ব আছে। অসাধারণত আর ওরকম করে বললে হবে না, একদম ভেঙে ফুটে লজিকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে। পক্ষ কোনটা, সপক্ষ কোনটা, না প্রথমে বলতে হবে কোনটা পক্ষ, কোনটা সাধ্য, কোনটা হেতু, সেটা আগে খাতায় বার করতে হবে। তারপরে যদি বলতে আপেল হবে হচ্ছে পক্ষ, মিষ্টি হচ্ছে সাধ্য, আর আপেলের তো হচ্ছে হেতু। এবারে আমাকে বলতে হবে পক্ষ কোনটা, সপক্ষ কি কি হবে, বিপক্ষ কি কি হবে। আপেলের তো গুন্ডি থাকবে দিদি, তার জাতিটা থাকবে। সপক্ষ সংজ্ঞাটা আগে বলো তো। পক্ষে হেতুর অবস্থান। ব্যাপ্তিজ্ঞানটা কি? পক্ষে যদি হেতু থাকে সেটা। সপক্ষ হচ্ছে সাধ্য যেখানে নিশ্চিত ভাবে থাকে, সাধ্য যেখানে নিশ্চিত ভাবে থাকে সেটা হচ্ছে তোমার সপক্ষ। ধরো সাধ্য হচ্ছে তোমার আগুন, ধোঁয়া দেখে যখন আগুনকে দেখছি, নিশ্চিত ভাবে থাকছে, দুবার চারবার দেখছি, সেটা সপক্ষ। তাহলে হচ্ছে তোমার সাধ্য, একটা কথা মনে রাখবে, সপক্ষ মানে হলো তোমার সাধ্য যেখানে নিশ্চিত ভাবে থাকে। সাধ্য এবারে কোনটা? সাধ্যটা হচ্ছে এখানে সাধ্য কোনটা বলো তো? মিষ্টিটা সাধ্য, তাই তো? ইয়েস। তাহলে সাধ্য যেখানে নিশ্চিত ভাবে থাকে, তাহলে মিষ্টি আপেলে থাকে, এটা তো নর্মাল জানি, তাই তো? পক্ষ মানে কি? সাধ্য পক্ষে থাকবে, সাধ্য পক্ষে রইলো, ওটা পক্ষ, ঠিক আছে? মানে হেতুটা পক্ষে রইলো, সরি, হেতুটা পক্ষে রইলো। যেমন হেতু হচ্ছে তোমার এখানে আপেলত্ব, তাহলে আপেলত্বটা আপেলে রইলো, এটা নর্মাল বিষয়। পক্ষ মানে কি বলেছিলাম? এই সপক্ষ কি পক্ষ কি সংজ্ঞাটা মনে রাখতে হবে। পক্ষ মানে হেতুটা পক্ষে থাকছে, হেতু এখানে কোনটা? আপেলত্ব, আপেলত্বটা অবশ্যই আপেলে রয়েছে, হয়ে গেল। এবারে সপক্ষ মানে কি আগে জানতে হবে। সপক্ষ মানে হেতুটা সপক্ষে থাকবে। এর সপক্ষ আবার কি? সপক্ষ বলতে সাধ্য যেখানে নিশ্চিত থাকে, এখানে সাধ্য কোনটা? মিষ্টি, তাহলে মিষ্টিটা আপেলে থাকে, ইয়েস অর নো? ওখানে থাকে, তাহলে ওখানে ছাড়া আর কোথায় কোথায় থাকে? ওই আপেলে ছাড়া যেখানে সেখানে রয়েছে সেটা হবে সপক্ষ। মিষ্টি আর কোথায় কোথায় আছে? মিষ্টত্বটা, রসগোল্লা তো থাকবে, হ্যাঁ রসগোল্লাতে থাকে, থাকতে পারে। অন্য কোনো রসগোল্লাতে থাকতে পারে, অন্য কোনো মিষ্টি ফলে থাকতে পারে। মিষ্টি ফলের নাম বলো। খেজুর, বেদানা, আম। হ্যাঁ আম। তাহলে হলো এখানে তোমার দেখো, তাহলে আমাকে বার করতে হবে সপক্ষ কোনটা হবে। পক্ষ তো এখানে দেখতে পাচ্ছি আপেল, সপক্ষ তাহলে কি হলো? আম হলো, বেদানা হলো, খেজুর হলো, তাই তো? সাধ্য যেখানে নিশ্চিত থাকে, হয়ে গেল। বিপক্ষ কোনটা হবে? সাধ্য যেখানে নিশ্চিত ভাবে থাকবে না, ওটা বিপক্ষ। এটা লিখে নাও তো। হ্যাঁ, এই দুটো আগে লিখে নাও খাতায়, খাতায় লিখে নাও। সপক্ষ কাকে বলে? আর শোনো না, সপক্ষ বিপক্ষ কাকে বলে লিখে নাও, পরে ভুলে যাবে। সপক্ষ লিখো, সাধ্য যেখানে নিশ্চিত ভাবে থাকে সেটা সপক্ষ, আর বিপক্ষ হচ্ছে সাধ্য যেখানে নিশ্চিত ভাবে থাকবে না। তাহলে এখানে সাধ্যটা হচ্ছে তোমার মিষ্টি, তাহলে মিষ্টিত্বটা কোথায় থাকবে না নিশ্চিত ভাবে? করলাতে থাকবে? করলায় থাকবে? থাকবে না, না না, তিতো হয়ে গিয়ে। তাহলে বিপক্ষ এখানে কোনটা হলো? করলা ধরতে পারি, করলা বিপক্ষ ধরতে পারি তো? হ্যাঁ। তাহলে এবারে তোমরা খাতায় লিখে নাও, আপেলত্ব এটা হেতু, তাহলে আপেলত্ব হেতুটি লিখো, আপেলত্ব হেতুটি দিয়ে সাইডে লিখো যে
পক্ষ, সপক্ষ, বিপক্ষ, নিচে নিচে লেখো, পক্ষ, সপক্ষ, বিপক্ষ, দুটোই লেখো। না কোনটা কোন হেডটা বাস এইটুকুই বলে না, এত ডিটেলস আসে একদম? এত ডিটেলসে আছে না, বাট এত ডিটেলসের নলেজ রাখলে তবে আমাদের করা সম্ভব। আগে কি হতো, বইয়ের 4-5টি উদাহরণ ছিল, সেই উদাহরণগুলি তুলেই দিয়ে দিত, আমরা শুধু ওই উদাহরণগুলি মাথায় রাখলেই ফট করে আনসারটা করে দিতাম, আজ থেকে 4-5 বছর 7 বছর আগের কোশ্চেনগুলো। বাট এখন বর্তমানে কোশ্চেনের লেভেল কিন্তু কঠিন করতে পারে। যেগুলো উদাহরণ রয়েছে পিছনের, ওগুলো থেকে অবশ্যই আসে, বাট 1-2টো কোশ্চেন বর্তমানে নতুন করে মনে বানিয়ে দিয়ে দিতে পারে। আর যেহেতু আমরা ফিলোসফির স্টুডেন্ট, আমরা ফিলোসফির টিচার হব, আমার মনে হয় আমাদের নিজের সেলফ নলেজের জন্য জেনে রাখা উচিত। একটা যদি বাইরের নন ফিলোসফার কেউ কোশ্চেন করে, হেত্তাভাস শুনেছি রে, একটু বুঝিয়ে দে, তা আমাকেই অনেকে বলে যারা নেটে প্রিপারেশন নিচ্ছে, যে জেনারেল পেপারটা আমাকে লজিক্যাল যে পার্টটা রয়েছে, লজিক্যাল ইউনিটটা, ওটাকে কিন্তু তোমার পড়িয়ে দিতে হবে। তাহলে সেখানে আমাদের এই যদি ডিপলি নলেজটা না থাকে, তাহলে আমি লোককে পড়াবো কি করে? পড়াবার জন্য হলেও জানতে হবে। আর এই ডিপলি নলেজটা থাকলে তখন উপরে উপরে চোখে দেখে ফটফট বলে দেবো। হয়তো এই উদাহরণটা সম্পর্কে তোমার নলেজ আছে বলে দিলে, যদি উদাহরণটা ঘুরিয়ে অন্যভাবে বলে দেয়, তখন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকার। এইভাবে যদি বিচার করে নিয়ে একদম, এটা প্রথম করছি বলে কঠিন লাগছে, বাট এটা 2-4 বার এই নিয়মটা প্র্যাকটিস করে নেবে তো কঠিন কেমন লাগে দেখবো। 2 সেকেন্ডে আনসার দিয়ে দেবে। আমি 10টা উদাহরণ দিয়ে দেবো, 2 সেকেন্ডেও আনসার দিয়ে দেবে। দেখো, পক্ষ তাহলে কি হলো, এখানে আপেলত্ব হেতুটা পক্ষ, পক্ষে তো রয়েছে আপেলেতে আপেল, এখানে পক্ষ হলো কি আপেল, আপেল আছে। সপক্ষ হলো কি বেদানা বা খেজুর, তাহলে বেদানা বা খেজুরের আপেলত্ব থাকে থাকে না দিদি, থাকে না, কিন্তু থাকে না। কিন্তু আমাদের অসাধারণ আমাদের হেত্যাভাসের কি লক্ষণ, মূল যে হেতুর কি লক্ষণ, পক্ষে থাকবে, সপক্ষে থাকবে, বিপক্ষে থাকবে না। সপক্ষে থাকা উচিত ছিল। সপক্ষ মানে এখানে কি হলো, খেজুর, সপক্ষ মানে কি হলো, বেদনা, খেজুর, বেদনা, বেদানা বা তোমার পেয়ারা, বা যেগুলো মিষ্টি মিষ্টি লাগে আর কি, বা মিষ্টি রসগোল্লা, যাই হোক না কেন, এখানেতেও কিন্তু আপেলত্বটাকে আমার থাকা উচিত ছিল, এরা সপক্ষ, কিন্তু এখানে থাকছে না, তাহলে বাবুগিরি দেখাচ্ছে, ঠিক আছে? তার জন্য এটা হয়ে গেল অসাধারণ অনৈকান্তিক হেত্যাভাস। ঠিক আছে, 1 ঘন্টা ক্রস হয়ে গেল, ক্লাসটা বন্ধ করে দিই, ঠিক আছে? যেটুকু বাকি রইলো তোমার এদের উপমান, শব্দ প্রমাণ, এগুলো দিয়ে দেবো। তোমাদের জন্য এরকম করে শর্ট নোট করে দিয়েছি, দেখো, দেখতে পাচ্ছ, ন্যায় দর্শনের পরীক্ষার আগে একদম পুরো ফুল একদম 100% সিলেবাস দিয়ে দেবো কুইক রিভিশনের জন্য। কি দেবেন? কুইক রিভিশনের জন্য নোটস, শর্ট নোটস এরকম। রিলিজিয়ন মানে ধর্ম দর্শনের? না না, পুরো সিলেবাসে দিয়ে দেবো শর্ট নোট। এই যে এরকম ধরনের, প্রচুর বড় বড় থাকে, বাট শর্টস নোট এরকম করে দেবো। যেমন ন্যায় দর্শন পড়তে গেলে কম করে 80 পেজ 100 পেজ পড়তে হয় বইয়েতে, এখানে 20 পেজ পড়লে হয়ে যাবে। ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে যুক্তি কিরকম ভাবে দিয়ে দিয়েছি, ন্যায় কুসুমাঞ্জলি, উদয়নের এখানে কতগুলো কোশ্চেন আছে, উদয়নের বই ন্যায় কুসুমাঞ্জলি কিভাবে বলেছে, কজাল আর্গুমেন্ট কি, আর্গুমেন্ট এরকম ছোট ছোট একদম করে বলে দিয়েছে। ঈশ্বরের স্বরূপ কি, ঠিক আছে, এরকম দিয়ে দিয়েছি। জীবাত্মার বৈশিষ্ট্য কি ন্যায় দর্শনের মতে, এই যে প্রমেয় পদার্থের তালিকাগুলো কি কি, প্রমেয় পদার্থ কটা স্বীকার করেছে, কোনগুলোকে কি বলে, ছোট্ট করে একদম সুন্দর করে দিয়েছে, মানে রিভিশনের জন্য। হ্যান্ড নোটস বানাতে হয় না, আমি যেমন পরীক্ষার সময় হ্যান্ড নোটস নিজে বানিয়েছি, পড়তে পড়তে গোটা বইটা পড়ে ছোট্ট করে নিজের মতো করে বানিয়েছি, সেইগুলোকে এখন শর্টেড করে তোমাদেরকে নোটস করে দেবো। কবে দিবেন? এটা এখন অনেক টাইম লাগবে, পরীক্ষার আগে আগে দেবো। এবার ধীরে ধীরে যখন যেটা হবে আমি গ্রুপে দিয়ে দেবো, পড়তে থাকবে। ম্যাডাম বইয়ের খবর কি? বইয়ের খবর ওরা হচ্ছে আজকেও পোস্ট করতে পারিনি, আজকে আমি প্রচুর গুচ্ছা করেছি। আমি আমার কাছে তো আপনারা ঝুটাবাদী তো হয়েই গেছেন, আপনিও আমার স্টুডেন্টদের কাছে আমাকে ঝুটাবাদী বানিয়ে দিলেন।
দিয়ে তখন বলছে না ম্যাম দেখুন দেখুন ইয়ে হয়ে গেছে, আজকে পোস্ট অফিস বন্ধ হয়ে গেছিল, দিয়ে পুরো বইগুলো যে কভার হয়ে গেছে, বইগুলো প্যাকেটিং হয়ে গেছে, পুরো লাইন দিয়ে এরকম লম্বা সাজানো আছে, ফটো ফটো দিয়েছে যে সব বই কমপ্লিট হয়ে গেছে, যে ফেরত এসছে। সোমবারে রবিবারে হবে নাকি জানিনি, পাবলিকে পাঠাবে, সরকারি পোস্ট অফিসের মাধ্যমে দেবে না, কুরিয়ার দেবে। তো বলছে নাকি 2 থেকে 3 দিনে চলে আসবে, দেখা যাক। রবিবারে মনে হয় নেই, না না আমার জানা নেই। যদি রবিবারে নেয় তো কালকে তাহলে দিয়ে দিবে, আর না হলে হয়তো সোমবারে পাঠিয়ে দিবে। সোমবারে পাঠালেও 3 থেকে 4 দিনে চলে আসবে, এটা কনফার্ম একদম। আর আমাকে চোখে একদম দেখিয়েছে হার্ড কপিগুলো। যারা সেট এক্সাম দিচ্ছ তাদের জন্য অবশ্যই ভালো হবে। আমি পুরো নেটের যে ফুল সিলেবাসটা বাংলা ভার্সনে বই বার করবো, যেরকম করে ওই ট্রুম্যান্সের আরিহ্যান্টের বুক আছে না, ইংলিশে আছে, ইংলিশে পড়তে অনেকের অসুবিধা হয়। তো বাংলাটা পড়ে ইংলিশটা অবশ্যই পড়তে হবে, বুঝতে হবেই। নেট পড়বে যে প্রফেসর হবে তাকে তো ইংলিশ বুঝতেই হবে। তো আগে যদি বাংলা ভার্সনে পড়ে নেওয়া হয় তারপরে ইংলিশটা পড়া হয় তাহলে তার জন্য সুবিধা হবে। তো সেই কথা মাথায় রেখে বাংলা ভার্সনে বই আসবে 2-3 মাস 4 মাসের ভিতরে আসবে। ঠিক আছে, চলো তোমরা পড়াশোনা করো, থামিয়ে দিলাম ক্লাস। হ্যাঁ, বাংলা ভার্সনে পুরো নেটের সিলেবাসের উপরে যদি কেউ বুক নিতে চাও 3 মাস থেকে 4 মাসের মধ্যে আমার সাথে যোগাযোগ করবে, 3-4 মাস পরে বুক অ্যাভেলেবেল হয়ে যাবে তখন।